আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 10 মিনিট স্কুল এইচএসসি ক্র্যাশ করছে, আমরা আবারও চলে এলাম ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে ফিজিক্সের চতুর্থ ক্লাস এবং একই সাথে সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর এর ফোর্থ এপিসোড। যারা ইতিমধ্যে জয়েন করেছো এবং করছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আজকে আমাদের সাথে থাকছেন সাইদ আল নাহিয়ান ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সাথে অনেকেই জয়েন করছে দেখতে পাচ্ছি। অনেকেই হচ্ছে গিয়ে একটা কমন কোয়েশ্চেন করছে যে ভাইয়া 15 মিনিট লেট কেন করেছি, আমরা কেন হচ্ছে লেট করি। ঘটনা হচ্ছে ভাইয়া, যেহেতু এশার ওয়াক্ত কিছুক্ষণ, মানে এশার নামাজ যে জন্য আজান কিছুক্ষণ আগে দিয়েছে, তো অনেকেই আমাদের সাথে জামাতে নামাজ পড়েন। তো ওই জামাতের জন্য আমাকে আসলে কিছুটুকু টাইম অ্যালাউ করতে হয়, যাতে করে সবাই জামাতটা শেষ করার পর জয়েন করতে পারে। এই জন্য হচ্ছে আমি কিছুক্ষণ সময় একটু নেই, মানে 8টার ক্লাসটার জন্য, যে একটু লেটে শুরু হোক। ঠিক আছে। আহ খুবই দুঃখিত যে অনেকে হচ্ছে কি হয়তো বা অনেক রকম অ্যান্টিসিপেশন নিয়ে আমাদের সাথে ওয়েট করেন। সো আপনাদেরকে আসলে এরকম ওয়েট করানোর জন্য আমি আসলে নিজে খুবই দুঃখিত। চেষ্টা করবো ইনশাল্লাহ এরপর থেকে তাহলে ঠিক 8টার সময় জয়েন করে ফেলার। ঠিক আছে, বাট তাও তো কিছু টেকনিক্যাল ইস্যুস হয়। আপনারা যদি আমাকে একটু হচ্ছে গিয়ে সেই ইয়েটুকু অ্যালাউ করেন আর কি, খুবই খুশি হব। আর আপনারা জলদি জলদি জয়েন করেন। আপনাদের যে বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে হচ্ছে গিয়ে একটু কষ্ট করে মেনশন করে দেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলুক, তাহলে ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমরা ইয়ে করতে পারি, শুরু করে ফেলতে পারি কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ। ঠিক আছে। আর আমরা চেষ্টা করব আজকে হচ্ছে গিয়ে আমরা আজকে ভেক্টর চ্যাপ্টারটাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং শেষ করে দেওয়ার চেষ্টা করব, যদিও ইনশাল্লাহ চেষ্টা করব কিছু প্রবলেম সলভিং ক্লাস রাখার, বাট সেটা আসলে সময়ের উপর নির্ভরশীল, অনেক কিছুর উপর নির্ভরশীল। সো দেখা যাক কি হয় আর কি। আর টাইম আমরা হচ্ছে গিয়ে ফিক্স করব, সমস্যা নাই। আপনাদের সবকিছুই আমরা হচ্ছে গিয়ে চিন্তা করছি, সবকিছুই আমরা দেখছি। ঠিক আছে। একটু তো কিছু জিনিসপত্র আমাদেরকে সবাইকেই আসলে কনসিডার করতে হয়। এনিওয়েজ, অনেক কথাবার্তা বলে ফেলেছি আসলে। আশা করি আপনারাও সবাই জয়েন করছেন। আমাকে কমেন্ট করে জানিয়েন যে আপনাদের আসলে পড়াশোনা নিয়ে কোনো কি কি প্রশ্ন আছে, কি কি চিন্তা ভাবনা আছে। এবং আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই, আমার ইনবক্সে আপনারা অনেকেই অনেক রকম সমস্যা নিয়ে, অনেক রকম প্রবলেম নিয়ে আমাকে ইনবক্স করছেন। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। এই সপ্তাহটা আমি বেশ বেশ ব্যস্ত আসলে। এই সপ্তাহটা শেষ হলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমি আপনাদের এই প্রবলেম গুলো, এই কোয়ারি গুলো যেগুলো আপনারা আমাকে পার্সোনালি ইনবক্স করে করেছেন, সেগুলো এক এক করে ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়া শুরু করবো। ঠিক আছে। একটু কষ্ট করে ধৈর্য ধরতে হবে এই জন্য। ঠিক আছে। আর আমরা হচ্ছে গিয়ে তাহলে শুরু করে দেই, অনেকক্ষণ আসলে সময় নিয়ে ফেলেছি, আমরা শুরু করে দেই আস্তে ধীরে। আমি যদি হচ্ছে গিয়ে আমার এই ভিডিও ফিডটাকে একটু হচ্ছে মিনিমাইজ করে নিয়ে আসি, তাহলে হয়তো বা আপনারা আমার স্লাইডের ওরিয়েন্টেশন দেখতে পাবেন। চমৎকার। সো হচ্ছে গিয়ে দেয়ার ইজ মি। আমি তাহলে শুরু করে দিই। ঠিক আছে। তো আমরা আজকে ভেক্টরের হচ্ছে গিয়ে ক্লাস, আমরা সবাই জানি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 এর ক্লাস। এবং এই ঘটনা হচ্ছে গিয়ে আমরা স্কেলার গুণন দিয়ে আজকে আসলে পড়াশোনা শুরু করব। তার কারণ কি? তার কারণ, হ্যাঁ, গত ক্লাসে আমরা স্কেলার গুণন পড়েছি, গত ক্লাসে আমরা স্কেলার গুণন নিয়ে কিছু কথাবার্তা বলেছি, কিন্তু আসলে সবটুকু আমার যতটুকু বলার প্রয়োজন আমি মনে করি ততটুকু আমি বলতে পারিনি। সো দিস ইজ ভাই আমি হচ্ছে কি কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু জিনিসপত্র আমি এখন একটু আবার রিপিট করবো। ঠিক আছে। তো স্কেলার গুণফল আসলে কি? স্কেলার গুণফলের সংজ্ঞা যদি আমরা দেখি, ঠিক আছে, স্কেলার গুণনের সংজ্ঞাটা আমরা এই স্লাইডে বলেছি যে দুটি ভেক্টরের যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায়, দুটি ভেক্টরের যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায়, ভেক্টরের গুণ থেকে আমরা স্কেলার রাশি নিয়ে আসবো। ঠিক আছে। তো সেই গুণনটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে কি, এবং এর মান সম্পর্কে বলা হয়েছে ভেক্টর দ্বয়ের মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের মানের গুণফলের সমান হয়, সেই গুণনকে আমরা স্কেলার বা ডট গুণন বলেছি, এবং গুণনের ফলকে স্কেলার গুণফল বলেছি। এবং আমরা জানি স্কেলার গুণন বা ডট গুণনের জন্য রাশি দ্বয়ের মাঝখানে আমরা ডট চিহ্ন ব্যবহার করে থাকি, তাই না? আচ্ছা। তো স্কেলার গুণনের কয়েকটি ধর্ম এখানে বলা হয়েছে। যেমন এ ডট এ ইকুয়ালস টু এ স্কোয়ার, অর্থাৎ একই ভেক্টরকে দুবার নিয়ে স্কেলার গুণ করলে ভেক্টরটির মানের বর্গ পাওয়া যায়। আমি আবার বলছি, একই ভেক্টরকে দুবার নিয়ে স্কেলার গুণ করলে ভেক্টরটির মানের বর্গ পাওয়া যায়। তারপর এ ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ, অর্থাৎ স্কেলার গুণফল স্কেলার বিনিময় সূত্র মানে মেনে চলে সবসময়। ওকে। আচ্ছা। এই প্রতিটাকেই আমরা একটু পরে ব্যাখ্যা করবো, আগে একবার যে ধর্মগুলো আমরা পড়ে নেই। তৃতীয়ত বলছি,
পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল শূন্য হয়, অর্থাৎ a ডট বি ইজ ইকুয়ালস টু 0। এরপরে বলা হচ্ছে আবার যদি দুটি ভেক্টরের কোনটির মানই শূন্য না হয়, প্রথমে বলেছি পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল শূন্য হবে, দ্বিতীয়তে বলেছি দুটি ভেক্টরের কোনটির মানই যদি শূন্য না হয়, অর্থাৎ a নট ইকুয়ালস টু বি এবং b নট ইকুয়ালস টু বি, a নট ইকুয়ালস টু 0 এবং b নট ইকুয়ালস টু 0, তবে a ডট বি যদি শূন্য হয়, এরকম আমরা যদি মান পাই ডট গুণফলের পর, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পরের সাথে লম্ব। ঠিক আছে? এইগুলো আমরা জানি অনেকেই ধর্মগুলো আপনারা জানেন, বাট স্টিল আমার এই কথাগুলো স্লাইডে মেনশন করে দেওয়ার কারণ হচ্ছে এগুলো থেকে অনেক সময় অবজেক্টিভ আসে, যাতে করে আপনাদের সাহায্য হয়, সেই কারণে আমি এই কথাগুলো একটু মেনশন করে দিয়েছি। আবার দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে সেই থিটা বের করার ফর্মুলাও আমরা বলে দিয়েছি। cos ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে a এবং b, সেই দুটো ভেক্টরের ডট গুণফল ডিভাইডেড বাই তাদের মান, তাদের গুণফলের মান। ঠিক আছে? আচ্ছা। এবং তারপর তাদের প্রত্যেকের মানের গুণফল হয়। গুণফলের মানে তাদের প্রত্যেকের মানের গুণফল। এবং সমকৌণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল। সমকৌণিক মানে কি? একই কোণ, যেমন i ডট i, j ডট j এবং k ডট k, এগুলোকে সমকৌণিক একক ভেক্টর বলছি, ইকুয়ালস টু 1। আবার i ডট j, j ডট i, j ডট k, k ডট j, k ডট i এবং i ডট k, এগুলো প্রত্যেকে শূন্য। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যদি আমি আই ভেক্টর নিয়ে কথা বলি, আই হচ্ছে এমন একটা একক ভেক্টর যেটা এক্স অক্ষ বরাবর কাজ করে। আমরা যদি হচ্ছে গিয়ে জে নিয়ে কথা বলি, তাহলে জে হচ্ছে এমন একটা একক ভেক্টর যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করে, আমি বলবো, তাই না? এবং যদি আমরা কে নিয়ে কথা বলি, তাহলে কে হচ্ছে এমন একটা একক ভেক্টর যেটা হচ্ছে জেড অক্ষ বরাবর কাজ করবে, তাই না? সো প্রত্যেকের সাথে লম্ব আমরা জানি, কিন্তু যদি এক্স অক্ষ এবং এক্স অক্ষের কথা চিন্তা করি, অর্থাৎ আই ডট আই এর কথা চিন্তা করি, পরস্পর তো একই দিকে আছে, মধ্যবর্তী কোণ শূন্য, cos 0 ডিগ্রি which is 1, so this is why এটা equals to 1। এবং i ডট জে, এক্স এবং ওয়াই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, i ডট জে মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের একক ভেক্টর, এক্স এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দ্যাট ইজ ওয়াই এদের সবার মান হবে শূন্য। তারপর বলা হচ্ছে উপাংশের মাধ্যমে দুটি ভেক্টরের স্কেলার গুণফল। উপাংশের মাধ্যমে বলতে কি বোঝাচ্ছি? যদি আমরা ধরে নিই যে আমাদের কাছে বলা হচ্ছে যে দুটি ভেক্টরের কথা আমরা বলবো, একটা হচ্ছে a ভেক্টর আর একটা হচ্ছে গিয়ে b ভেক্টর। সো a ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে axi প্লাস ayj প্লাস azk, এরকম যদি আমরা ধরে নেই, এবং b ভেক্টর সমান যদি ধরে নিই হচ্ছে bxi প্লাস byj প্লাস bzk, এরকম সিনারিও গুলোতে আমরা হচ্ছে গিয়ে তাদের উপাংশের মাধ্যমে যদি ডট গুণফল করি, আমরা উপরের এই রাশিটা পাবো, এটা হচ্ছে তাদের ডট গুণফলের মান। খুব সহজে বললে এটা একটা সূত্র, আপনারা এটা মনে রাখলে অবজেক্টিভ এবং সিকিউ দুক্ষেত্রেই কিন্তু ইনশাল্লাহ এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। এখন আমি এই স্কেলার গুণফল সম্পর্কে সাধারণ কিছু কথাবার্তা বলতে চাই, যেমন স্কেলার গুণফলের সংজ্ঞা কি, এরকম প্রশ্ন কিন্তু হচ্ছে গিয়ে জ্ঞানমূলকের জন্য আসতে পারে। স্কেলার গুণফল কাকে বলে, স্কেলার গুণফল কি, এই প্রশ্নটা জ্ঞানমূলকের জন্য আসতে পারে। তো আমরা তখন কি করব? আমরা তখন এই সংজ্ঞাটাই লিখে দিব, দুটি ভেক্টর থেকে শুরু করে এই নরমালি আমরা এতটুকু লিখে উত্তর শেষ করে দেই, তারপরে আর আগাই না। কিন্তু আমি ভাইয়া হিসেবে আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করে বলতে চাই, এইভাবে উত্তরটা লেখার পর আপনারা কিন্তু চাইলে একটা কথা আমাদেরকে বলতে পারেন, সেটা হচ্ছে ধরে নেই a একটি ভেক্টর এবং b অন্য একটি ভেক্টর, আমরা এটা বলবো পরীক্ষার খাতায় উত্তরে কথাটা বলবো, এবং চিত্র এঁকে দেখিয়ে দিব যে a ভেক্টরটা দেখতে হয়তো বা এরকম, চিত্র এঁকে এটা আমরা দেখিয়ে দিব, এবং b ভেক্টরটা দেখতে হয়তো এরকম। ঠিক আছে? আচ্ছা। এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা, এটাও আমরা চিত্রকে দেখিয়ে দিব। কিসের চিত্র? যখন আমাদের প্রশ্ন করবে জ্ঞানমূলকের জন্য স্কেলার গুণফল কি, আমরা বলবো মনে করে যে কোনো দুটি ভেক্টর a এবং b পরস্পর থিটা কোণে আছে, তাহলে a ডট b ইজ ইকুয়ালস টু হচ্ছে ab cos থিটা। জাস্ট এই চিত্রটা এবং এই সমীকরণটা, এই দুটো বা তিনটে লাইন এক্সট্রা যদি লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা যেটা হবে, জ্ঞানমূলকের জন্য বলছি, জ্ঞানমূলক প্রশ্নের জন্য বলছি, 1 নাম্বারের জন্য বলছি, ঠিক আছে? আমাদের জন্য সুবিধা যেটা হবে, যেই এক্সামিনার, যেই পরীক্ষক আপনার খাতা দেখবেন, উনি আপনার প্রতি একটা ভালো ধারণা প্রকাশ করবেন যে না, এই স্টুডেন্টসটা, এই পরীক্ষার্থী যতটুকু আসলে স্কেলার গুণফল সম্পর্কে জানে, উনি আমাদেরকে জানানোর চেষ্টা করছেন। তখন এটার একটা ডমিনো ইফেক্ট হয়।
দুঃখিত, ডমিনো ইফেক্ট বলতে কি বুঝাচ্ছি? হয়তোবা আপনারা জ্ঞানমূলকে এমনিতে এক লাইনের সংজ্ঞা বললেও এক পেতেন, এটা করলেও আপনি একই পাবেন। হয়তোবা অনুধাবনমূলকে আপনি 2 পেতেন, তাতেও আপনি 2 পাবেন। কিন্তু অনেক সময় খেয়াল করলে দেখবেন উচ্চতর দক্ষতায় যে 4 নাম্বারের প্রশ্নগুলো থাকে, সেখানে কিন্তু সবসময় 4 এ 4 পাওয়া যায় না। 4 এ অনেক সময় স্যারেরা 3 দেয়, তাই না? 1 নাম্বার অনেক সময় বিভিন্ন কারণে তারা হাতে রেখে দেন। সো যখন আপনি আপনার জ্ঞানমূলক প্রশ্নে যতগুলো জিনিসপত্র আপনার জানা আছে, এরকম সমীকরণ দেখাচ্ছেন, আপনি চিত্র এঁকে দেখাচ্ছেন, একটা এক্সট্রা এফোর্ট দিয়েছেন, স্যার কিন্তু তখন আপনার প্রতি একটু পার্সিয়ালিটি করবেন। উনি চিন্তা করবেন যেহেতু এই পরীক্ষার্থী আমাদেরকে সব ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছে স্বল্প সময়ের মধ্যে, বিকজ এটুকু শিওর থাকেন টিচার জানেন যে আপনি খুব স্বল্প সময়ে 3 ঘন্টার মধ্যে অনেকগুলো এমসিকিউ বা সিকিউ আপনি অ্যান্সার করবেন। সো ওই প্রেশারের মধ্যে থেকেও আপনি এগুলো অ্যান্সার করেছেন। তখন দেখবেন ওই যে আমরা যে উচ্চতর দক্ষতার কথা বলছি, সেখানে আপনাকে স্যার 4 এ 4 দিয়ে দিচ্ছে। 1 নাম্বার হয়তো উনি কাটছেন না। যে কোনো কারণেই উনি হয়তো কেটে ফেলতে পারতেন বাট কাটছেন না। তো এতে করে যেটা হবে আমাদের মোট নাম্বার সংখ্যা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? সর্বমোট নাম্বার সংখ্যা বেড়ে যাবে। ১-২ নাম্বারও যদি বেড়ে যায়, ইট মাইট হেল্প ইউ। স্কলারশিপ পেয়ে যেতে পারেন এইচএসসি পরীক্ষার উপরে। আমি আমার সময় পেয়েছিলাম। আমি আমার এসএসসি পরীক্ষার স্কলারশিপ পেয়েছিলাম। ট্যালেন্ট পুলে এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপরও স্কলারশিপ পেয়েছিলাম। টাকাটা হয়তো খুবই ক্ষুদ্র অ্যামাউন্টের টাকা, বাট ইটস অ্যান ইন্সপিরেশন। ঠিক আছে? বুয়েটে যখন পড়াশোনা করেছি, আমার পরীক্ষার ফি ছাড়া কোনো মাসিক বেতন দিতে হয়নি। শুধুমাত্র পরীক্ষার ফি দিয়েছিলাম এবং হলের হয়তোবা থাকা খাওয়ার জন্য খুব ন্যূনতম একটা টাকা দিয়েছিলাম। দ্যাট ইজ বিকজ আমার এইচএসসি তে স্কলারশিপ ছিল। সো ফুল ফি স্কলারশিপ ছিল কিন্তু। বেসিক্যালি বুয়েট আমার কাছ থেকে কোনো পড়াশোনার জন্য মাসিক সেমিস্টার ফি আমি জানিও না আসলে কত টাকা। ঠিক আছে? আমাকে শুধু পরীক্ষার ফি দিতে হইতো। দ্যাটস অল আই নো। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বুয়েটের বেতন কত, এটা আমি বলতে পারবো না উত্তর আসলে। ঠিক আছে? তো মানে এইজন্য বলছি যে এগুলো কিন্তু একটা ইন্সপিরেশন এবং এগুলো আমার জন্য এট লিস্ট অনেক বড় ইন্সপিরেশন কাজ করেছে সবসময়। সো এই এক্সট্রা মাইল গুলো একটু যাওয়ার চেষ্টা করবেন পরীক্ষার হলে। এখন যেহেতু সময় আছে, বাসায় যখন প্র্যাকটিস করছেন, তখন এই সিকিউ গুলো আমি ধরেন আজকে ভেক্টর চ্যাপ্টার শেষ করে ফেলবো আমরা। সো আপনি যখন বাসায় বসে প্র্যাকটিস করছেন, তো সিকিউ নিয়ে আপনি প্র্যাকটিস করেন। একটা সিকিউ হলেও লেখেন একটা চ্যাপ্টারের উপর। নিজে লেখেন। আপনি নিজেকে টাইম করেন স্টপ ওয়াচ দিয়ে কতক্ষণ সময় লাগছে। দেখবেন আপনি হচ্ছে গিয়ে যদি বেশ কয়েকটা সিকিউ এরকম বাসায় অ্যান্সার করার চেষ্টা করেন এখন আগামী ৫ মাস ধরে আমাদের সাথে ক্লাস করতে, পাশাপাশি ক্লাস করার পাশাপাশি আপনার প্র্যাকটিসে চলে আসবে এবং আপনি কিন্তু হয়তোবা ইনশাআল্লাহ সেভাবে লিখতে পারবেন যদি প্র্যাকটিস করেন। তো প্র্যাকটিসটা ভাইয়া করতে হবে আসলে। ঠিক আছে? এর কোনো বিকল্প নেই। এনিওয়েজ স্কেলার গুণফল নিয়ে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। বাট স্টিল আমি একটা ব্যাপার একটু বোঝাতে চাই, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপের ব্যাপারটা। ঠিক আছে? লম্ব অভিক্ষেপের ব্যাপারটা। ধরেন এই হচ্ছে গিয়ে এ ভেক্টর। ধরেন এই হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে? এবং যে কারণে ভেক্টর এর স্কেলার গুণফল বা ডট গুণফল সে হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে, সেই ব্যাপারটা আমি এখন একবারে বুঝাই দিব। এবং ধরে নিচ্ছি এই হচ্ছে বি ভেক্টর, তারা পরস্পর থিটা কোণে আছে। তো লম্ব অভিক্ষেপ বোঝার জন্য আমরা বি ভেক্টরের শেষ প্রান্ত বা শেষ বিন্দু হতে এ ভেক্টরের উপর একটা লম্ব টান দিব। তাতে করে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ও এ বি একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে। ও এ বি, ও এ বি একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? সো এই ত্রিভুজের মধ্যে ওবি হচ্ছে একটা ভেক্টর। ত্রিভুজের মধ্যে ওবি একটা ভেক্টর এবং কোণ বিএও বা ও এ বি এটা একটা ৯০ ডিগ্রি মানে এক সমকোণ আরকি আসলে, তাই না? সো এক সমকোণ যদি হয়, আমরা কিন্তু এই ত্রিভুজ ও এ বি তে ত্রিভুজ ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র এপ্লাই করতে পারি। ওবি কে যদি আমরা লব্ধি ভেক্টর চিন্তা করি, আমাদের কাছে ওবি বরাবর যে ভেক্টরটি আছে তাকে যদি লব্ধি ভেক্টর চিন্তা করি, তাহলে ওবি ইকুয়ালস টু হওয়া উচিত আমাদের জন্য ও এ প্লাস এবি, ও এ প্লাস এবি, ও এ প্লাস এবি। এটা আপনারা ভেক্টর বিভাজন দিয়েও চিন্তা করতে পারেন যে আমি ওবি ভেক্টরটিকে দুটি উপাংশে ভাগ করেছি। ভূমি উপাংশ হচ্ছে ও এ এবং লম্ব উপাংশ হচ্ছে এবি। এখন এই যে ও এ যে ভূমি উপাংশটুকু আছে, ও এ যেই ভূমি উপাংশটুকু এক্স্যাক্টলি আমার কাছে আছে, সেই ভূমি উপাংশটুকুর মান নিয়ে যদি আমরা চিন্তা করি, ও এর মান কতটুকু হবে? ও এর মান হবে আমাদের জন্য এই যে ভেক্টরটি আছে এটি হচ্ছে অতিভুজ না? এই ভেক্টরটি অতিভুজ এবং এটি হচ্ছে ও এ হচ্ছে ভূমি। এই কোণটা যদি থিটা হয়, আমি কিন্তু বলতে পারবো ও এ ইকুয়ালস টু বি কস থিটা। এই কথাটা বলে ফেলতে পারবো। এবং এই বি কস থিটা যে ভেক্টরের উপাংশ, তার ডিরেকশন যদি আপনি খেয়াল করেন বি কস থিটা, এটা তো মান। ভেক্টরের ডিরেকশন যদি খেয়াল করেন সেটা ও এ বরাবর, অর্থাৎ এ ভেক্টর বরাবর হচ্ছে আমাদের জন্য এই পুরো ঘটনাটা। ঠিক আছে? দিক। সো যখন আমি এ ডট বি, আমাদের কাছে ডট গুণফলের সংজ্ঞাই বলেছে এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা। ডট গুণফলের সংজ্ঞাই বলেছে এ ডট বি হচ্ছে আমাদের জন্য কি এ বি কস থিটা। ঠিক আছে? আচ্ছা আমি যদি এখানে লিখি, আপনারা হয়তো দেখতে পাবেন না আমার ছবির জন্য। আমি হচ্ছে গিয়ে এই পাশটা তাহলে লেখা এভয়েড করছি। আমি একটু নিচে লিখছি। যেটা বলেছি আমি এখানে যেটা লিখেছি যে এ ডট বি
ইকুয়ালস টু আমরা লিখেছি কতটুকু, এ বি কজ থিটা। তাহলে আমি যদি এখান থেকে এ কে আলাদা করি এবং বি কস থিটাকে আলাদা করি, তাহলে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি যে এ হচ্ছে এই সম্পূর্ণ ভেক্টরটির মান, আর বি কস থিটা হচ্ছে শুধুমাত্র এই ও এ অংশটুকুর মান, তাই না? এটাকে আমরা একটা ডিফারেন্ট কালি দিয়ে বোঝাই, ধরেন সবুজ কালি দিয়ে বোঝালাম। সো এ ভেক্টর এবং বি কস থিটা ভেক্টর দুটো কিন্তু একই দিকে। এ ভেক্টরটা এক্স অক্ষে ডান দিকে, আবার বি কস থিটা ভেক্টরটা আমার এক্স অক্ষে ডান দিকে, দুটোই দেখতে পাচ্ছেন একই দিকে। সো দুটো একই দিকে ভেক্টরের গুণফল নিয়ে যেহেতু আমরা কথা বলছি, সেখানে কিন্তু আমার গুণফল একটা স্কেলার রাশি হওয়াই স্বাভাবিক, কারণ দিক তো বর্ণনার প্রয়োজন পড়ছে না আমার আলাদা করে। আর এখানে ব্যাপারটা বুঝতে পারছেন, দিক যেহেতু আমাদের আলাদা করে বর্ণনার প্রয়োজন পড়ছে না, দিস ইজ ওয়াই আমরা এটাকে স্কেলার গুণফলের রেঞ্জে ফেলতে পারি, এবং তাদের জন্য আমি বলতে পারি যে দিকের প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে? আর লম্ব অভিক্ষেপটা কি, যে এই যে বি এর উপর যখন আমি আলো ফেলেছি, লম্বভাবে যদি আলো ফেলি, তাহলে বি এর যে ছায়াটা আমাদের এ ভেক্টরের উপর প্রকাশ পাবে, সেটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। আমি আবারও বলছি, এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টর আছে। বি ভেক্টরের উপর লম্বভাবে আলো ফেললে তাহলে সেই বি ভেক্টরের যে ছায়ার অংশটুকু আমাদের এই এ ভেক্টরের উপর থেকে দখল করে নেয়, সেটা হচ্ছে বি কস থিটা, সেটুকুই হচ্ছে আসলে লম্ব অভিক্ষেপ। এটাই হচ্ছে স্কেলার গুণফল নিয়ে সাধারণভাবে কথা বলার জন্য আমার যতটুকু প্রয়োজন ছিল। ঠিক আছে জুবাইর ভাইয়া, কারো কি কোনো প্রশ্ন আছে একটু দেখবেন? কেউ কি কোনো প্রশ্ন করছে বা কারো কি কোনো ফিডব্যাক আছে আমাদের প্রতি? না ভাই, আপাতত কোনো প্রশ্ন নেই, আপনি ক্লাস কন্টিনিউ করতে পারেন। বাট অনেকেই ওকে, বলতেছেন যে আপনাকে ফ্রেম থেকে একটু সামান্য ছোট করা যায় কি? অবশ্যই, অবশ্যই ছোট করা যায়। যেহেতু তাদের জন্য এই জিনিসটা হচ্ছে গিয়ে আমি করতেই পারবো। এখন তাহলে আশা করি ঝামেলা হবে না। দেখেন তো ট্রানজিশন বোধহয় হয়ে গেছে। জি 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 আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এইটুকু তাহলে হয়তো বা সুন্দর হয়, তাই না? একটু বেশি বড় করে ফেলেছিলাম নিজেকে। সরি অ্যাবাউট দ্যাট। লোকে যাকে বড় বলে বড় সেই হয়, তাই না? জুবাইর ভাই? জি। হ্যাঁ, চমৎকার। আচ্ছা, চলেন আমরা আবার শুরু করি তাহলে আমাদের পড়াশোনা। যেটা বলছিলাম, এই হচ্ছে গিয়ে আমাদের এ, বি এবং এ মানে বি cos θ র জন্য। এখন আমরা অপোজিট ভাবে চিন্তা করলে এক্সাক্টলি সেইম জিনিসটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু চিন্তা করতে পারবো বা বুঝতে পারবো আশা করি। ঠিক আছে? ওকে, চমৎকার, চমৎকার। আমরা হচ্ছে গিয়ে তাহলে সামনে আগাই। আমার এই ইয়েটা ওকে। আচ্ছা, এবার চলে যাবো আমরা হচ্ছে কি ভেক্টর গুণফলে। এবার চলে যাবো কোথায় আমরা? ভেক্টর গুণফলে। ভেক্টর গুণফলের জন্য আমরা যদি হচ্ছে গিয়ে কথা বলি, ওয়েট, আমার জন্য একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এবার আশা করি আর ঝামেলা হবে না। সো ভেক্টর গুণফলের সংখ্যাটা যদি আমি একবার বলি, ভেক্টর গুণফলের সম্পর্কে বলবো, দুটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায়, এটা আমরা পড়েছি। এবং এর মান ওই ভেক্টর দ্বয়ের মান এবং অন্তর্ভুক্ত কোণের সাইনের মানের গুণফলের সমান হয়। সেই গুণফলকে আমরা হচ্ছে গিয়ে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল বলে থাকবো। ঠিক আছে? এবং এই গুণফলের ফলকে আমরা বলবো হচ্ছে গিয়ে ভেক্টর গুণফল। ঠিক আছে? একটাকে ভেক্টর গুণন বলছি, পুরো প্রসেসটাকে ভেক্টর গুণন বলছি, এবং গুণনের ফলকে বলছি আমরা ভেক্টর গুণফল। তো ভেক্টর গুণফলের কয়েকটা খুবই সিম্পল হচ্ছে গিয়ে ধর্ম আমরা বলেছি, যেমন এ ক্রস এ ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ একই ভেক্টরকে দুবার নিলে তাদের ভেক্টর গুণফল 0 হবে। আবার এ ক্রস বি ইজ ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ, অর্থাৎ ভেক্টর গুণফল কখনোই বিনিময় সূত্রে মেনে চলবে না। তারপর বলা হয়েছে এ এবং বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে এ ক্রস বি এর যে মান, সেই এ ক্রস বি এর মান হচ্ছে আমাদের জন্য এ বি সাইন 90 ডিগ্রি বা এ বি। ঠিক আছে? মানটা একদম তাদের নরমাল গুণফলের সমান, মানের নরমাল গুণফলের সমান। ঠিক আছে? আচ্ছা, লম্ব অভিক্ষেপ রিপিট করব, আমি এইটুকু শেষ করে নেই ভাইয়া, একটু ধৈর্য ধরেন। লম্ব অভিক্ষেপ আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নাই। আর এ ডট বি এবং এ ক্রস বি এই তিনটি ভেক্টরই পরস্পরের উপর লম্ব। ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। সমকৌণিক একক ভেক্টর সমূহের গুণফল, এগুলো জাস্ট ফর্মুলা। এই ফর্মুলাগুলো একবার পড়ে থাকলে আপনি মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। অবজেক্টিভের জন্য এগুলো আসতে পারে বা অঙ্ক সলভের জন্য এই ফর্মুলাগুলো রাখতে পারে। তারপর বলা হয়েছে স্থানাঙ্কের মাধ্যমে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল নিয়ে কথা বলা হয়েছে। যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, একটু আগে যেরকম এ ইকুয়ালস টু সামথিং বলেছিলাম, বি ইকুয়ালস টু সামথিং বলেছিলাম, তখন হচ্ছে গিয়ে আমরা এইরকম একটা ফর্মুলা পাবো, এরকম একটা ফর্মুলা পাবো। ঠিক আছে? এবং এ বি সি সমতুল্য হওয়ার শর্ত, এটাও একটা ফর্মুলা। এটা মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে যে এ বি সি তিনটা সমতুল্য হওয়া শর্ত। কোনটা কেন আমি একটু পরে বলছি, অবশ্যই বলছি। ঠিক আছে? আহ, উপাংশ এবং লম্ব অভিক্ষেপের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। উপাংশ এবং লম্ব অভিক্ষেপের মধ্যে অবশ্যই হচ্ছে গিয়ে পার্থক্য আছে, এটাও আমি বলবো, কোনো সমস্যা নাই। একটু জাস্ট ফোকাস করেন এই পর্যন্ত, এই সূত্রগুলো আপনারা একটু মনে রাখবেন। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? অঙ্ক করার সময় এগুলো খুবই কাজে লাগবে। ওকে, ঠিক আছে।
এখন হচ্ছে গিয়ে আমরা একটু চিন্তা করি যে হচ্ছে গিয়ে আহ এর পরবর্তীতে আমরা কিভাবে আসলে এই ভেক্টর গুণফলগুলোকে নিয়ে কাজ করি। আপনারা বলছিলেন যে এখানে 2 নাম্বারটা কিভাবে হয়, যে a ক্রস b এবং মাইনাস b ক্রস a কেন এই সূত্রটা মেনে চলে না। তার কারণ হচ্ছে ভেক্টর গুণফল সম্পর্কে যদি আমরা বলতে যাই, ফার্স্ট অফ অল যেটা বুঝতে হবে যে ভেক্টর গুণফলটার অরিজিন কিরকম, কিভাবে এসেছে। তো ধরে নিচ্ছি একটা ভেক্টর হচ্ছে a ভেক্টর, যে কোনো ভেক্টর, এবং ধরে নিচ্ছি অন্য একটা ভেক্টর সে হচ্ছে বি ভেক্টর, এবং আরো ধরে নিচ্ছি তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে থিটা। এখন ঘটনা হচ্ছে বি ভেক্টরকে যখন আমি উপাংশে ভাগ করব, একটা হবে বি কস থিটা, একটা হবে বি সাইন থিটা, একটা হবে বি কস থিটা এবং একটা হবে বি সাইন থিটা। এখন ঘটনা হচ্ছে আপনারা একটা জিনিস দেখেন, আমরা যখন এ কস থিটা মানে এ ডট বি এর কথা বলেছিলাম তখন কস থিটা নিয়ে কাজ করেছি, কিন্তু এ ক্রস বি এর ক্ষেত্রে আমরা বলেছি যে এদের যে গুণফল সেটা হচ্ছে ইটা একটা একক ভেক্টর লাগবে। একক ভেক্টরটা সম্পর্কে আমি পরে আসছি, এটা সম্পর্কে পরে কথা বলছি। এদের মান সম্পর্কে বলা হয়েছে এ এবং বি সাইন থিটার গুণফল, এ এবং বি সাইন থিটার গুণফল। তো চিত্রটা যদি আঁকি, এই হচ্ছে এ ভেক্টর এবং এই হচ্ছে আমাদের জন্য বি ভেক্টর, which is with an angle of theta। এটা নিয়ে কোনো সমস্যা আশা করি নাই, কিন্তু আমরা গুণফলের জন্য বি সাইন থিটা ব্যবহার করব, নট বি কস থিটা, বি সাইন থিটা ব্যবহার করব। এখন আপনারা সবাই জানেন ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এতটুকু সবাই বোঝেন বোধহয়। দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এ বলতে পারি না যে একটা দৈর্ঘ্য, এই চিত্র অনুযায়ী এ একটা দৈর্ঘ্য বলা যায় না, আর বি সাইন থিটাকে একটা প্রস্থ বলা যায় না। সো এ এবং বি সাইন থিটা যদি গুণ করি, আপনারা কি ইমাজিন করতে পারেন? এটুকু আপনাদেরকে একটু ইমাজিন করতে হবে, ঠিক আছে? ঢাকা কলেজে একজন স্যার ছিলেন, আতিক স্যার। আমি জানি না আপনারা ঢাকা কলেজের কারা কারা আছেন এবং আতিক স্যারের নাম আপনারা জানেন কিনা। আতিক স্যার বলতেন যে ফিজিক্সে সে তত ভালো যার ইমাজিনেশন পাওয়ার যত ভালো। কারণ ফিজিক্সে আমরা যাই পড়ছি এখন, এটা আমাদের ইমাজিন করে নিতে হয়, তাই না? আমাদের কল্পনা করে নিতে হয়, তো কল্পনা শক্তি বাড়াতে হবে। সো বি সাইন থিটা হচ্ছে গিয়ে এর সমান সমান্তরাল একটা ভেক্টর নিয়ে আসলাম, এর সমান সমান্তরাল একটা ভেক্টর নিয়ে আসলাম, এখানে একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন আপনারা। সেই আয়তক্ষেত্রের আমরা যদি হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের মান জানতে চাই, ক্ষেত্রফলের মান জানতে চাই, সেই ক্ষেত্রফলটা কতটুকু হবে? সেই ক্ষেত্রফলের মান হবে এই এ বি সাইন থিটা, বুঝতে পারছেন? এ এবং বি সাইন থিটা গুণ করলে আমরা এই নীল এরিয়ার মান পেয়ে যাব, মান পেয়ে যাব। এখন বলছি এটা ভেক্টর গুণফল, তার মানে তার একটা দিক আছে। দিকটা কেন আছে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা টিস্যু পেপার আছে, দেখতে পাচ্ছেন হয়তোবা। এই টিস্যু পেপারটার দুটো তল থাকা সম্ভব, একটা হচ্ছে এই সামনের তলটা, আরেকটা হচ্ছে আমি যদি এটাকে ফ্লিপ করি তাহলে এই তলটা। দেখতে পাচ্ছেন যে এই টিস্যু পেপারটার দুটো তল থাকা সম্ভব। বা আমার সামনে একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর যদি হচ্ছে গিয়ে আপনারা চিন্তা করেন, ক্যালকুলেটর সম্পর্কে যদি আপনারা চিন্তা করেন যে এই হচ্ছে ক্যালকুলেটরের একটা তল, একটা সারফেস, আর এই অপর পাশে কিন্তু ক্যালকুলেটরের একদম অপোজিট একটা সারফেস আছে। তো এখন ঘটনা হচ্ছে একই, তো এই পাশের ক্ষেত্রফলের মান যা হবে, এই পাশের ক্ষেত্রফলের মান এক্স্যাক্টলি তাই হবে। ক্ষেত্রফলের মানে কিন্তু কখনো কোন রকম চেঞ্জ আসবে না। কিন্তু যখন আমরা এই দিক থেকে দেখতে পাচ্ছি তখন ক্যালকুলেটরের বাটন গুলো দেখবো, যখন আমরা এই পাশ থেকে ক্যালকুলেটরটাকে দেখছি, এই তল বা এই ক্ষেত্রফলটাকে দেখছি, যখন আমরা এই ক্ষেত্রফল দেখবো তখন কিন্তু ক্যালকুলেটরের বাটন বা স্ক্রিন আর দেখা যাবে না, ঠিক আছে? সো যদি বাটন এবং স্ক্রিন আর দেখা না যায় তখন আমরা কি দেখছি? আমরা অপোজিট তলটা দেখতে পাচ্ছি। তার মানে একটা ক্ষেত্রফল নিয়ে যদি চিন্তা করি, ক্ষেত্রফলের দুটো দিক থাকা সম্ভব। একটা দিক থেকে দেখলে আমি একরকম দেখব, অপর দিক থেকে দেখলে আমরা অন্যরকম দেখব। সো আমাকে তখন প্রশ্ন আসতেই পারে যে আমি ধরেন এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে গুণ করব, এই প্রস্থটাকে, এটা হচ্ছে প্রস্থ, এই প্রস্থটাকে গুণ করব, এই দৈর্ঘ্যটাকে গুণ করব আর এই প্রস্থটাকে গুণ করব। এই দুজনকে গুণ করলে আমরা হয় এই ক্ষেত্রফলের মান পাবো অথবা এই ক্ষেত্রফলের মান পাবো। কিন্তু এক্স্যাক্টলি কোন ক্ষেত্রফল সেটা তো বুঝতে হবে। এই ক্ষেত্রফল নিয়ে কাজ করছি নাকি এই ক্ষেত্রফল নিয়ে কাজ করছি, এটাকে আমাকে স্পেসিফাই করে বলতে হবে, তাই না? সো যদি এটা হচ্ছে গিয়ে আমরা স্পেসিফাই করে আহ, না বলি তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আমি কোনো সার্টেন দিক পাচ্ছি না। সো দিস ইজ বাই আমাদের কি লাগবে, একটা দিক লাগবে, ক্ষেত্রফলের জন্য একটা দিক লাগবে। তো দিকটা কেমনে নির্ধারণ করব খেয়াল করেন, এই সাদা সারফেস থেকে লম্বভাবে আলো আপনার চোখে গেলে আপনি সাদা সারফেস দেখবেন, বাটনের যে সারফেস আছে, বাটনের যে তলটা আছে, এখান থেকেও লম্বভাবে আলো গেলে আপনার চোখে আপনি তখন এই সারফেস দেখবেন। এবং যখন আপনি এই সামনের বাটনওয়ালা তল দেখছেন আপনি পিছনের তল দেখছেন না, আবার যখন পিছনের তল দেখছেন আপনি সামনের তল দেখছেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তল থেকে লম্ব বরাবর আলো আপনার চোখে আসতেছে,
এই তল থেকে। সো পিছনের তল থেকে আসতেছে না, আপনি দেখতে পাচ্ছেন না। আবার যখন এটাকে ফ্লিপ করে দিব, তখন এই পিছনের যে তলটা আছে সেই তলটা থেকে সামনে কিন্তু আপনাদের জন্য হচ্ছে গিয়ে আপনি এই সাদা তল দেখতে পাচ্ছেন, কিন্তু বাটন গুলোকে কিন্তু দেখতে পাচ্ছেন না। সো ক্ষেত্রফল কিন্তু অবশ্যই ক্ষেত্রফল কিন্তু অবশ্যই ভেক্টর রাশি। কেন বুঝতে পারতেছেন? কারণ তো কোন তল নিয়ে আমরা কাজ করতে পারবো আর কি। ঠিক আছে? আচ্ছা। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা এখন দেখেন কিভাবে এক্সপ্লেইন করছি। এই ক্ষেত্রফলের ডিরেকশনটা খেয়াল করে দেখেন। ডান হাতি স্ক্রু নিয়ম দিয়ে, এটা আমার ডান হাত, সবাই বুঝতে পারছেন, ডান হাতি স্ক্রু নিয়ম দিয়ে যখন আমি এই বরাবর দৈর্ঘ্য, ধরেন এই বিন্দুটাকে, এই যে ক্যালকুলেটরে আমার আঙ্গুলটা যেখানে আছে তর্জনী, সেই বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি আমাদের জন্য প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু 0 0। ধরেন এটা 0 0। তো এটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক। তো আমি যদি এক্স ক্রস ওয়াই করি, এটাকে যদি এক্স বলি, এটা যদি ওয়াই বলি, আর এক্স ক্রস ওয়াই করি, এটুকুর মান এক্স, এটুকুর মান ওয়াই। যদি এক্স দেখেন কোন দিকে আমাদের জন্য, এক্স ক্রস ওয়াই করি, অথবা এদিকে তাকান, এভাবে যদি আমি এটাকে ফ্লিপ করে দেই, ঠিক আছে, আপনাদের জন্য হয়তো দেখতে এরকম হবে যে এই দিকটা এক্স অক্ষের ধনাত্মক আর এই দিকটা ওয়াই অক্ষের ধনাত্মক। ঠিক আছে, আপনাদের জন্য বোধহয় এরকম হবে স্ক্রিনের দিকে তাকালে, তাই না? সো এটা এক্স অক্ষের ধনাত্মক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক। সো আমরা যদি এখানে ডান হাতি স্ক্রু নিয়ম ইউজ করি, সো এই দেখেন এক্স অক্ষ বরাবর ডান হাতটাকে রাখলাম, এক্স ক্রস ওয়াই, দেখছেন এইদিকে এক্স আছে না, এদিকে এক্স আছে না, আর উপরের দিকে কি আছে আমাদের জন্য ওয়াই। সো এক্স ক্রস ওয়াই যদি আমরা আলটিমেটলি করি, খেয়াল করে দেখেন আমাদের জন্য হচ্ছে গিয়ে এই বৃদ্ধাঙ্গুলটা বাইরের দিকে আসতেছে, স্ক্রিন বরাবর আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, স্ক্রিন বরাবর আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এক্স ক্রস ওয়াই, এই যে স্ক্রিন বরাবর দেখতে পাচ্ছেন, এই যে এক্স ক্রস ওয়াই স্ক্রিন বরাবর আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো এটা হচ্ছে তখন আমাদের ক্ষেত্রফলের ডিরেকশন। এই পার্টটা হচ্ছে আমাদের জন্য ক্ষেত্রফলের ডিরেকশন, হুইচ ইজ প্লাস। আর মাইনাস হলে কোন দিকে হবে? উল্টা দিকে হবে। মাইনাস হলে উল্টা দিকে হবে। মাইনাসটা কেমনে দিব? আমার এটাকে ফ্লিপ করতে হবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লিপ করতে হবে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লিপ করা মানে কি? এটা কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লিপ করলে কি মাইনাস হয়ে যাচ্ছে না? যদি এই দিকটা প্লাস হয়, এই দিকটা কি মাইনাস হবে না? পিছনের দিকে গেলে মাইনাস হবে না সামনের দিকটাকে প্লাস বললে? সো দিস ইজ ওয়াই আমরা বলেছি যে এ ক্রস বি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি ক্রস এ, মাইনাস বি ক্রস এ, এন্ড দ্যাট ইজ ইট। দ্যাট ইজ হচ্ছে গিয়ে ভেক্টর গুণফলের জন্য ব্যাপার। এবং একদম প্রথম ক্লাসে অনেকে আমাকে বলেছিলেন যে ভাইয়া আমি তল ভেক্টর বুঝি না, ভাইয়া ক্ষেত্রফল ভেক্টরটা বুঝি না। ভাইয়া বাম হাত ছিল না, আমার জন্য ডান হাত ছিল, বাট আমার মিরর ভিউটা, মানে আমার ক্যামেরা ভিউটা হচ্ছে মিররড, দ্যাটস ওয়াই হচ্ছে কি আপনাদের জন্য মনে হচ্ছে যে আমি বাম হাত দিয়ে করছি। আমার জন্য ডান হাত ছিল, আপনারা ডান হাত দিয়েই করেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আমি নেক্সট ক্লাসে এটাও আপডেট করার চেষ্টা করবো যে আমার জন্য যেটা ডান সেটাও যেন আপনাদের জন্য ডান হয়। ঠিক আছে, ওটা আমি দেখি, আমি একটু আর&ডি করার চেষ্টা করছি। খুবই দুঃখিত এই ঝামেলাগুলোর জন্য। ঠিক আছে, আমাকে একটু সময় দিতে হবে, মাত্র তো চতুর্থ ক্লাস, অনেকগুলো জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতি ক্লাসে ক্লাসে আপডেট করছি। আমার ছবির ফ্রেম থেকে শুরু করে সবকিছু, আস্তে আস্তে আবার স্লাইডও আপডেট হবে। তো একটু আমার কাছে ধৈর্য ধরে রাখতে হবে প্লিজ, আপনাদেরকে প্লিজ এই কষ্টটা করবেন। হ্যাঁ, এইটুকু আমাকে আপনি যদি অ্যালাউ করেন আমি খুবই খুশি হব। তো এইগুলো হচ্ছে ভেক্টর গুণনের ব্যাপার স্যাপার। ঠিক আছে, বাকিগুলো একবার আপনারা ইনশাল্লাহ পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ভাইয়া লেফট হ্যান্ডি না, ভাইয়া হচ্ছে গিয়ে রাইট হ্যান্ডি, এটা নিয়ে বলা দরকার নাই। সো চমৎকার, আশা করি এটা বুঝতে পারছেন। আর যারা ভাই এখনো বুঝতে পারেননি, কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে যখন আমরা প্রবলেম সলভিং এ যাব, অঙ্ক করা শুরু করব, তখন দেখবেন সবগুলো পানির মতো ক্লিয়ার করবো। বিকজ আমি যখন অঙ্ক করাই, আমি শুধুমাত্র অঙ্ক করাবো না, আমি ওখানে থিওরির কথাও বলবো, প্রতিটা অঙ্কের জন্য থিওরির কথা বলবো। ঠিক আছে, তো আমরা এখন জ্ঞানিতিক সমস্যায় যাব, একটু ধৈর্য ধরেন, প্রবলেম সলভিং ক্লাসও হবে। যা যা বোঝেন নাই, যা বোঝেন নাই, সবকিছু আমরা বোঝাবো। ভাইয়ার উপর জাস্ট হচ্ছে গিয়ে একটু ধৈর্য ধরেন। ঠিক আছে, প্লিজ। তো গাণিতিক সমস্যার সমাধানে এবার যাব। গাণিতিক সমস্যার সমাধানের ভেতরে আমরা যে অঙ্কটা প্রথমে করব, অনেকে ইফতেখার রিমন ভাইয়া আমাকে গত ক্লাসে বলেছিলেন যে বৃষ্টির অঙ্ক অনেকে বোঝেন নাই, তো আমি বৃষ্টির অঙ্ক দিয়ে শুরু করবো আজকে। ঠিক আছে, ভেক্টর গুণফল ক্রস গুণফলের অঙ্কে যাব, বাট তার আগে আমরা একটু আপেক্ষিক বেগের একটা অঙ্ক একটু করে আসি। দেখেন এখানে প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে কোন একজন ভদ্রলোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে যাবার সময়, ভালো মতো প্রশ্ন বলেন সবাই আমার সাথে, ভাইয়া আমার সাথে প্রশ্ন বলেন। ঠিক আছে, প্রশ্ন পড়েন। কোন একজন ভদ্রলোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে যাবার সময় 6 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া লম্বভাবে বৃষ্টিপাত হতে দেখলেন। বৃষ্টির প্রকৃত বেগ কত আমার কাছে হচ্ছে গিয়ে নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, সো আমি আবার প্রশ্ন করছি যে প্রশ্নটা পড়ছি আর কি, কোন একজন ভদ্রলোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে যাবার সময় 6 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া লম্বভাবে বৃষ্টিপাত হতে দেখলেন। বৃষ্টির প্রকৃত বেগ কত আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে।
খুবই চমৎকার। এখন আমরা চিত্র আঁকবো। অবশ্যই আগে চিত্র আঁকবো। কিন্তু আপনারা আমাকে একটু কমেন্টে মেনশন করে বলেন ভাইয়া, এখানে কার বেগটা প্রকৃত বেগ আর কার বেগটা আপেক্ষিক বেগ? বা ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টির প্রকৃত বেগ যেহেতু নির্ণয় করতে বলেছে, তার মানে বৃষ্টির আপেক্ষিক বেগ দেওয়া আছে। আমার কথা হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন কিনা যে এখানে আমরা আসলে বৃষ্টির আপেক্ষিক বেগ কেন বলেছি? বৃষ্টির আপেক্ষিক বেগ কেন বলেছি? ঠিক আছে? ও আচ্ছা, আমার কারণে প্রশ্ন দেখতে প্রবলেম হচ্ছে। ও আমি ভুলেই গিয়েছিলাম। আমার কারণে এই প্রশ্ন দেখতে প্রবলেম হয়েছে। ওকে। কোন সমস্যা নাই, কোন সমস্যা নাই। আমি হচ্ছে গিয়ে নিচে বাম কোণায় চলে যাচ্ছি। এখন ইনশাআল্লাহ আর প্রবলেম দেখতে সমস্যা হবে না। আমি না বুঝছেন এটা জিনিসটা একদম ক্লাস নেওয়ার শুরুতে আমি চিন্তা করে রাখছিলাম যে প্রশ্ন যখন আমি সলভ করাবো আমি বামে নিচে কোণায় চলে যাব। বাট ওই যে আবেগের চোটে ভুলে গেছি ভাই। আপনাদেরকে পড়াইতে আমার এত ভালো লাগতেছে, আবেগের জন্য আমি ভুলে গেছি। কোন প্লিজ মাইন্ড করেন না এইজন্য। আচ্ছা। সো এখন যেটা বলছিলাম যে ভদ্রলোকের যে বেগটা আছে, একজন ভদ্রলোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে যাওয়ার সময়। তো এই ভদ্রলোককে কে দেখছে? মানে ভদ্রলোককে কে দেখছে? ভদ্রলোককে আমি দেখছি। কজ আমি আপনাদেরকে প্রশ্নটা বলতেছি। সো আমি আমার বাসায় বারান্দায় বসে দেখতেছি একজন ভদ্রলোক হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার সময় আমাকে বলছে, মানে ভদ্রলোক কি বলছে? ভদ্রলোক হেঁটে যাওয়ার সময়। সো ভদ্রলোকের যে বেগটা সেটা আমি দেখছি, একজন স্থির পর্যবেক্ষক দেখেছি। সো ভদ্রলোকের যে ভেলোসিটি আছে ধরে নিচ্ছি সেটা 4 কিলোমিটার পার আওয়ার বেগে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর। ঠিক আছে? 4 কিলোমিটার পার আওয়ার বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর আমি ধরে নিচ্ছি। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের জন্য বৃষ্টির প্রকৃত বেগ, ভদ্রলোকের প্রকৃত বেগ। ঠিক আছে? দ্য রিয়েল ভেলোসিটি অফ দ্য ম্যান, ভদ্রলোকের প্রকৃত বেগ। ঠিক আছে? ভদ্রলোকের প্রকৃত বেগ। ঠিক আছে, চমৎকার। এখন দেখেন 6 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া লম্বভাবে বৃষ্টিপাত হইতে কে দেখছেন? 6 কিলোমিটার পার আওয়ার বেগে লম্বভাবে বৃষ্টি হইতে কে দেখছেন? গতিশীল ভদ্রলোক দেখেছেন। কে দেখেছেন? গতিশীল ভদ্রলোক দেখেছেন। সো গতিশীল ভদ্রলোক যা দেখেছেন সেটা কিন্তু কখনোই রিয়েল ভেলোসিটি দেখেন নাই। যদি আমি বলতাম একজন ভদ্রলোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে যাচ্ছে এবং ওই স্থানে 6 কিলোমিটার পার আওয়ার বেগে লম্বভাবে বৃষ্টি হচ্ছে, দুটোই প্রকৃত বেগ। কিন্তু আমি বলেছি একজন ভদ্রলোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে যাচ্ছে এবং ভদ্রলোক গতিশীল অবস্থায় হেঁটে যাওয়ার সময় 6 কিলোমিটার পার আওয়ার বেগে লম্বভাবে বৃষ্টি দেখছে। তো সে কখনোই প্রকৃত বেগ দেখে নাই, সে আপেক্ষিক বেগ দেখছে। চমৎকার, আপনারা সবাই বুঝতে পারতেছেন। অনেকগুলো জিনিসগুলো হচ্ছে কি আপনারা আমাকে এই জিনিসগুলো ধরে দিয়েছেন। খুবই দুঃখিত, খুবই ধন্যবাদ আপনাদেরকে এই জন্য। সো যদি আমরা এখন তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ চিত্রটা আঁকি, খাড়া লম্বভাবে পড়তেছে which is VRM, the velocity of the rain with respect to the man, the velocity of the rain with respect to the man. বৃষ্টির আপেক্ষিক বেগ লোকের সাপেক্ষে কতটুকু সেটা 6 কিলোমিটার পার আওয়ার। আমাকে প্রশ্ন করেছে বৃষ্টির প্রকৃত বেগ কত নির্ণয় করো। খুবই ভালো কথা। আপেক্ষিক বেগের থিওরি আপনাদেরকে আমি পড়িয়েছিলাম, আমার মনে আছে। সো আমরা এখানে বলতে পারবো বৃষ্টির আপেক্ষিক বেগ লোকের সাপেক্ষে VRM ইকুয়ালস টু যার আপেক্ষিক বেগ বের করব তার প্রকৃত বেগ লাগবে। সো আমরা এখানে বৃষ্টির আপেক্ষিক বেগ VRM কার আপেক্ষিক বেগ? বৃষ্টির আপেক্ষিক বেগ। VRM কার আপেক্ষিক বেগ? বৃষ্টির আপেক্ষিক বেগ। সো VRM ইকুয়ালস টু VR মাইনাস VM। ঠিক আছে, কারণ লোকের সাপেক্ষে যেহেতু, তাই লোকের বেগের ঋণাত্মক বেগটা বা ঋণাত্মক ভেক্টরটা বা বিপরীত ভেক্টরটা আমাদের আনতে হবে। প্রশ্ন কি বলেছে? VR বের করতে। সো VR ইকুয়ালস টু আমি বলবো VRM, VRM প্লাস VM, VRM প্লাস VM। এই ইকুয়েশনটা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। ঠিক আছে? আর যদি এই ইকুয়েশনটা বুঝতে পারেন তাহলে দেখেন এই VRM কে এই যে খাড়া লম্বভাবে হচ্ছে VRM, এই VMটা হচ্ছে এই যে নীল দাগ যেটা সেটা হচ্ছে VM। ঠিক আছে? এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর। তো এই দুইজনের ভেক্টর লব্ধি হচ্ছে VR, বৃষ্টির প্রকৃত বেগ। সো বৃষ্টির প্রকৃত বেগ যেহেতু দেখতে এরকম, আমি মাঝখান দিয়ে দিলাম এদের লব্ধি, বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে VR। এখন আপনারা প্লিজ বলেন এখানে কয়টা অজানা রাশি? আমাদের কাছে বলেছে বৃষ্টির প্রকৃত বেগ কত নির্ণয় করো। অজানা রাশি দুটো, একটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগের মান এবং আরেকটা হচ্ছে গিয়ে বৃষ্টির প্রকৃত বেগ কত কোণে আছে। আমি ধরে নিচ্ছি বৃষ্টির প্রকৃত বেগ উলম্বের সাথে থিটা কোণে আছে। সো VR এর মান হবে রুট ওভার VRM হোল স্কোয়ার্ড প্লাস VM স্কোয়ার্ড। ঠিক আছে? এখান থেকে আপনারা যদি মানগুলোকে বর্গ করেন 4 স্কোয়ার্ড প্লাস 6 স্কোয়ার্ড মানটা আসবে। অনেকে আমাকে বলেছিলেন অ্যান্সার হচ্ছে গিয়ে 7 পয়েন্ট সামথিং জিনিস। আমাকে একটু প্লিজ আবার যদি বলে দেন 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার
root over 52, 2 root over 13, 7.21, 7.21 meter per second, 7.21 মিটার পার সেকেন্ড। সাউন্ডটা একটু বাড়ালে ভালো হতো ভাইয়া। সাউন্ডটা কি শুধুমাত্র হচ্ছে গিয়ে ভাইয়া একজনের জন্যই সমস্যা, নাকি জুবাইর ভাই আপনি বলেন তো সাউন্ডটা কি সমস্যা হচ্ছে? যদি ভাইয়া বাড়ানো সম্ভব হয় তাহলে আপনি বাড়াতে পারেন। ওকে, চমৎকার। কেন সম্ভব হবে না? এই যে বলছেন না সাউন্ড আর লাগলে হচ্ছে। বাড়ালে ভালোই হয় আর কি, একটু সামান্য। ওকে, এখন দেখেন তো এখন কেমন হচ্ছে? বাড়ানো মনে হচ্ছে একটু বেড়েছে জি জি জি, আউটপুট? পেরেছে। চলছে চলছে এতটুকু ভয়েসে চলছে? জি ফাইন। চমৎকার। সো 7.21, 7.21, অনেক ধন্যবাদ। অনেকেই অ্যান্সার করছেন 7.21, 7.21। এবং থিটা কতটুকু? থিটাও অনেকে বের করে ফেলেছেন, থিটাও অনেকে বের করে ফেলেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। থিটা ইজ ইকুয়ালস টু, যদি আমি বলতে চাই থিটাটা খেয়াল করে দেখেন কার সাথে কোন করেছে। থিটা কোনটা হয়েছে আমাদের ভিআরএম এর সাথে, থিটা কোনটা হয়েছে ভিআরএম এর সাথে। থিটা কোনটা যেহেতু ভিআরএম এর সাথে হয়েছে তাহলে থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স। জুবাইর ভাইয়া আপনি কি নিজেকে আনমিউট করে রেখেছেন নাকি মিউট করা? ওকে, আপনি আনমিউট করে রেখেছেন, ঠিক আছে আনমিউটই থাকুক। কারণ অনেক সময় হচ্ছে গিয়ে আমি লাইভ ফিডে দেখতে পাচ্ছি আপনার উইন্ডোটাও চলে আসছে। আমার উইন্ডোটা কি কোনোভাবে স্পটলাইট করা যায়? দেখেন তো ভাইয়া, যদি করা যায় তাহলে বোধহয় ভালো হয়। সো থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে tan ইনভার্স, আমরা tan ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব কে হবে? লম্ব হচ্ছে ভিএম এবং ভূমি হচ্ছে ভিআরএম, ঠিক আছে। সো মান যদি বসাই tan ইনভার্স 4/6, আমাকে একটু বলেন তো tan ইনভার্স 56.3 ডিগ্রিজ, তাই না? আমার যতটুকু মনে পড়ে তাই হওয়া উচিত। 4/6 দেখি, না 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 না, থিটা ইকুয়ালস টু আসছে আমাদের জন্য, থিটা ইকুয়ালস টু আসছে আমাদের জন্য 33.69। এটা দেখেন আমি থিটাটা কার সাথে করেছি? উলম্বের সাথে করেছি। থিটাটা উলম্বের সাথে করেছি, থিটাটা উলম্বের সাথে করেছি। এই থিটা কোনটাকে নিয়েছি আমরা? উলম্বের সাথে। কেউ যদি ভূমির সাথে থিটা নেন কোনো সমস্যা নাই ভাইয়া, সেটাও হবে, সেটাও হবে। ভূমির সাথে যদি থিটা নেন সেখানেও উত্তর হবে। আমি জাস্ট কেন উলম্বের সাথে নিয়েছি, কারণ বৃষ্টি স্বাভাবিকভাবে খাড়া নিচের দিকে পড়ে, দ্যাটস ওয়াই উলম্বের সাথে নিয়েছি। এটাও থিটা হতে পারে, ঠিক আছে। এটাকে আপনি কোন হিসেবে বলতে পারেন। এই কোনটা হলে হবে 56 পয়েন্ট সামথিং, যেটা আপনারা বের করেছেন, আর এটা হলে হবে 33.69, ঠিক আছে। একভাবে অ্যান্সার করলেই হয়েছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ও আচ্ছা, কিলোমিটার পার এই আওয়ার হবে। ভাইয়া দুঃখিত, ওই যে আবেগের জন্য আমি এসআই ইউনিটে চলে গেছি। 7.21 কিলোমিটার পার আওয়ার হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অনেক ধন্যবাদ। অনেক মিটার পার সেকেন্ড না, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। দুঃখিত, একটু এই প্রিন্টিং মিস্টেক গুলো মানে অ্যাভয়েড করে নিন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস আমি একটু সিম্পলি বোঝাতে চাই, যে আমি আগের দিন বোধহয় বলেছিলাম এই কথাটা, যে বৃষ্টি খাড়া লম্ব হবে কেন পড়ে? কারণ বৃষ্টির ওজন, এই যে বৃষ্টির ফোঁটা, ধরেন এটা একটা পানির ফোঁটা, এই বৃষ্টির ফোঁটা মেঘ থেকে বের হয়েছে মাত্র বেচারা, ঠিক আছে। তো সে বের হয়েছে নিজের ওজনের জন্য নিচে নামতেছে। ভদ্রলোক বের হয়েছে নিজের ওজনের জন্য নিচে নামতেছে, ঠিক আছে, খাড়া নিচের দিকে নামতেছে। আগের অনেক বুঝতে পারছেন। সো মান এবং দিক দুটো বললেই আমার আসলে অ্যান্সার হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আর কথা নাই। আমি এখন বোঝাতে যাচ্ছি বৃষ্টি কখন বেঁকে যেতে পারে, বৃষ্টি কখন বেঁকে যেতে পারে, সেই জিনিসটা হচ্ছে কি আমি একটু দেখাতে চাচ্ছি। তো বৃষ্টি যখন খাড়া নিচের দিকে নামে, সেই জিনিসটা আমি যদি একটু আপনাদেরকে বুঝাই, ধরেন এই একটা বৃষ্টির ফোঁটা, এই একটা বৃষ্টির ফোঁটা, এই একটা বৃষ্টির ফোঁটা, এই একটা বৃষ্টির ফোঁটা, কিছুক্ষণ ধরে ফোঁটাগুলো নিচে পড়তেছে। তার পাশে আমি আরো 4টা বৃষ্টির ফোঁটা ধরেন ইমাজিন করি, এর পাশে আরো 4টা বৃষ্টির ফোঁটা ইমাজিন করি, এর পাশে আরো 4টা বৃষ্টির ফোঁটা ইমাজিন করি। ধরে নেন এটা হচ্ছে একটা মাঠের মধ্যে, ধরেন মাঠের মধ্যে ফুটবল খেলতেছিলেন, হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়েছে, হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু করছে, আর এই হচ্ছে সেই মাঠ, ঠিক আছে, এই হচ্ছে সেই মাঠ। এবং সেই মাঠের ভেতরে মনে করেন আপনি ফুটবল খেলতে গিয়ে দাঁড়িয়ে আছেন, মনে করেন মাঠের ভেতরে ফুটবল খেলতে গিয়ে আপনি হচ্ছে গিয়ে ধরে আছেন, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, যদি আমরা চিন্তা করি, যদি আমরা চিন্তা করি যে এই যে আমাদের বৃষ্টির যে ফোঁটাটি আছে, বৃষ্টির যে ফোঁটাটি আছে, সেই বৃষ্টির ফোঁটাটি হচ্ছে গিয়ে খাড়া নিচের দিকে পড়ছে এই ভদ্রলোকের উপর, ঠিক আছে। ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং তার মাথার উপর বৃষ্টির ফোঁটা লম্বভাবে পড়ছে। এটা হচ্ছে প্রথম ফোঁটা পড়ে গেল, এটা তারপর দ্বিতীয় ফোঁটা কিছুক্ষণ পরে নিচের দিকে পড়বে, এটা তৃতীয় ফোঁটা কিছুক্ষণ পর নিচের দিকে তার মাথার উপর পড়বে, এটা চতুর্থ ফোঁটা কিছুক্ষণ পর তার মাথার উপর পড়বে। ভদ্রলোকের উপর কিন্তু এই ফোঁটাগুলো কখনোই পড়বে না, তার কারণ কি? বৃষ্টি হচ্ছে এবং ভদ্রলোক একটা জায়গায় দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বুঝছেন? বৃষ্টি হচ্ছে, এখানে কোনো বাতাস নাই, ভদ্রলোক একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সুতরাং তার মাথার উপর বৃষ্টির ফোঁটাটা শুধুমাত্র লম্বভাবে করবে। এইটুকু আশা করি আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা,
এবার চিন্তা করে দেখেন যে এই যে আমাদের ভদ্রলোক, এই ভদ্রলোক যদি কোনো কারণে হাঁটা শুরু করেন, যখন বৃষ্টিপাত হচ্ছে তখন উনি হাঁটা শুরু করবেন, এরকম একটা সিনারিও কষ্ট করে কল্পনা করেন। ঠিক আছে, ধরেন এই যে এখন বৃষ্টির ফোঁটাগুলো হচ্ছে গিয়ে রাশিয়ান বৃষ্টির ফোঁটা, লাল হয়ে গেছে একটু আগে। ধরেন ডেমোক্রেটিক রিপাবলিক বৃষ্টির ফোঁটা যেটাই বলেন, এবার রাশিয়ান বৃষ্টির ফোঁটা। ঠিক আছে, তো রাশিয়ান বৃষ্টির ফোঁটা বলে লাল হয়ে গেছে, সব লাল, লাল বৃষ্টির ফোঁটা, রক্ত বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা রক্ত বৃষ্টি না বলি, একটু ডার্ক হয়ে যায় ব্যাপারটা। এবং এই জায়গায় মনে করেন ভাইয়ার মাথার উপর বৃষ্টি পড়তেছে। ঠিক আছে, কিন্তু ভাইয়া গতিশীল, ভাইয়া আস্তে আস্তে মনে করেন গতিশীল, সামনে আগাচ্ছি, এরকম একটা ব্যাপার হচ্ছে। ঠিক আছে, অথবা ভাইয়াকে যদি আপনারা ইমাজিন করতে না চান, ভাইয়ার মাথার উপরে আমি একজন ভদ্রলোককে দাঁড় করাই দিই, যে ভাইয়ার মাথার উপরে একজন লোক দাঁড়ায় আছে, ভাইয়ার মাথার উপর একটা মাটি, মাটির উপর একজন লোক দাঁড়ায় আছে। এই লোক কি করবে? হাঁটবে। কখন হাঁটবে? যখন হচ্ছে বৃষ্টি পড়বে তখন এই লোক হাঁটবে। তো যখন বৃষ্টির প্রথম ফোঁটাটা তার মাথার উপর পড়ছে, সে এখানেই ছিল, কিন্তু লোকটা হেঁটে কিছুক্ষণ পর এখানে চলে আসছে। তো লোকটা যদি কিছুক্ষণ পর হেঁটে এই দ্বিতীয় অবস্থানে আসে, আপনাকে বুঝতে হবে যে এই ফোঁটাটা লোকের মাথার উপর পড়ার সঙ্গে সঙ্গে এই রো বা সারিতে যতগুলো হচ্ছে গিয়ে আমার বৃষ্টির ফোঁটা আছে, সবগুলো ফোঁটা কিন্তু পড়ে গেছে। ঠিক আছে, এই পুরো রোতে সবগুলো বৃষ্টি ফোঁটা পড়ে গেছে, কারণ এগুলার মাটি, এগুলার এক্সিস্টেন্সে নাই। তো যখন এগুলো পড়ে গেছে, তখন দ্বিতীয় এই ফোঁটাটা ভদ্রলোকের মাথার উপর এসে পড়বে। এই ফোঁটাটা এসে পড়বে যখন ভদ্রলোক সামনে আগায় গেছে, সময়ের সাথে সাথে সামনে আগাইছে। ঠিক আছে, তো দ্বিতীয় ফোঁটা পড়লো, লোকটা দ্বিতীয় ফোঁটা নিয়ে আবার হাঁটা শুরু করছে, সে হাঁটতেছে, গতিশীল আছে। সে যখন তৃতীয় এই অবস্থানে আছে, যেহেতু সে গতিশীল, এবং এই ফোঁটাগুলো দেখেন, এই দ্বিতীয় ফোঁটা পড়ে যাওয়া মানে সবগুলা ফোঁটাই পড়ে গেছে, এগুলা কিন্তু আর দুনিয়াতে নাই, এক্সিস্ট করে না, মাটিতে পড়ে গেছে। তাহলে এখন যেটুকু সময় নিয়ে ভদ্রলোক দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে আসতেছে, ততক্ষণ সময় নিয়ে এই ফোঁটাগুলা, এই উপরের ফোঁটাগুলা নিচে নামছে, নিচে নেমে এই লোকের মাথার উপর পড়বে। এবং যেহেতু লোকটা এই পজিশনে আছে, তখন তার মাথার উপর এই ফোঁটাটা পড়বে, এই তৃতীয় ফোঁটাটা পড়বে। এক্স্যাক্টলি, প্রথম ফোঁটা পড়ছে, সেকেন্ড ফোঁটা পড়ছে, থার্ড ফোঁটা পড়ছে, আবার যখন হচ্ছে গিয়ে আমরা এখানে আসবো, এখানে আসলে হচ্ছে কি কি হবে, ফোর্থ ফোঁটা পড়বে। এবার যদি লোকটাকে কেউ জিজ্ঞাসা করে, ভাইয়া আপনার উপর বৃষ্টি কিভাবে পড়েছে, উনি কিন্তু উত্তর দিবেন, তার উপর বৃষ্টি এরকম তির্যক ভাবে পড়েছে, কারণ এই তির্যক ভাবে কর্ণ বরাবর থাকা ফোঁটাগুলো তার মাথার উপর পড়েছে, অন্য কোনো ফোঁটা কিন্তু পড়ে নাই। দিস ইজ ভাই, উনি বলবে তার উপর তির্যক ভাবে ফোঁটা পড়ছে। দিস ইজ ভাই, একজন লোক যখন হেঁটে চলে যায়, তখন হচ্ছে গিয়ে ইয়ে হবে। আমি জানি বৃষ্টি এভাবে সারিবদ্ধভাবে পড়ে না ভাইয়া, আমি একদম খুব সিম্পলি ব্যাপারটা বোঝানোর জন্য মানে এভাবে চিন্তা করেছি, যে আপনাদেরকে একটু সিম্পলিফাই করে বোঝানোর জন্য, যে একজন লোক হেঁটে গেলে তার কাছে কেন মনে হবে বৃষ্টি তির্যক ভাবে পড়ছে, সেই জিনিসটাকে খুবই খুবই সিম্পল ভাবে বোঝানোর জন্য। এতটা সিম্পল ভাবে দুনিয়া চলে না আমি জানি, কিন্তু আপনাদেরকে তো বোঝাতে হবে। এইটুকু ইমাজিন করেন, আস্তে আস্তে যখন বড় হবেন তখন বাকি জিনিসগুলো বুঝতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, তো এই কারণে লোকটা মনে করবে যে তার মধ্যে বেঁকে বৃষ্টি পড়ছে, বাতাস কিন্তু নাই, কিন্তু বৃষ্টি কিন্তু বেঁকেই পড়তেছে, বেঁকেই পড়তেছে বলে মনে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখলে কিন্তু আই গেস আপনাদের জন্য অনেক সুবিধা হবে, যে বৃষ্টি কেন বেঁকে পড়ে, বুঝতে সুবিধা হবে। আরো একটা ব্যাপার বলি, আপনারা ঝড় হইতে দেখছেন না? ঝড়ের সময় আপনারা দেখছেন না বৃষ্টি পড়তেছে কিন্তু বাতাস চলাচল করতেছে, বাতাস চলাচল করতেছে, এরকম দেখছেন, কিন্তু দেখছেন না? তো ধরেন এই যে বৃষ্টির ফোঁটাটা মাটিতে পড়তেছে, মাটিতে পড়ার জন্য বৃষ্টির ফোঁটা নিচের দিকে আসতেছে, নিচের দিকে নামতেছে ওজনের জন্য, এর মধ্যে দমকা হাওয়া, ঝড়ো বাতাস বইছে। আপনারা পড়ছেন মনে হয়, বা আবহাওয়াবিদরা বলে যে ঝড়ো হাওয়া বইতেছে। তো ঝড়ো হাওয়া যদি বয়, আমি ধরে নিচ্ছি ভেলোসিটি অফ দি এয়ার, ভেলোসিটি অফ দি এয়ার এক্স অক্ষের ডান দিকে, ধরে নিচ্ছি ভেলোসিটি অফ দি এয়ার হচ্ছে কোন দিকে, এক্স অক্ষের ডান দিকে। তো এক্স অক্ষের ডান দিকে ভেলোসিটি অফ দি এয়ার আছে, নিচের দিকে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির যে ফোঁটাটা এখানে আছে, দেখেন এই যে লাল ফোঁটা, কমরেড, আমাদের কমরেড বৃষ্টির ফোঁটা, রাশিয়ান বৃষ্টির ফোঁটা, তার উপর নিজের ওজন নিচের দিকে কাজ করতেছে, এবং এই ওজনের জন্য তার নিচের দিকে একটা ভেলোসিটি আছে, একটা ভেলোসিটি নিয়ে এসে নিচের দিকে নামতেছে। আবার তার উপর বাতাসের বাধাও আসতেছে, বাতাসও তাকে হচ্ছে গিয়ে এরকম করে ধাক্কা দিচ্ছে। তো তখন কিন্তু বৃষ্টি প্রকৃতভাবেই এদিকে বেঁকে যাবে, ওটা কিন্তু আর হচ্ছে গিয়ে আমাদের জন্য আপেক্ষিক বেগ না, বৃষ্টি প্রকৃতভাবে বেঁকে যাবে। এবং আপনারা বোধহয় ঝড়ের সময়, অনেকেই ঝড়ের সময় বৃষ্টি দেখছেন, ঝড়ের সময় বারান্দায় বসে দেখছেন, জানালায় বসে দেখছেন, সামনে তো কালো বৈশাখী আসতেছে, এখন তো মাত্র ফাল্গুন শুরু হলো, ফাল্গুন শেষ হয়ে গেলে চৈত্র, ফাল্গুন সরি চৈত্র বলে, বৈশাখ, সরি, হ্যাঁ তাই না? সো নাকি আমি উল্টা বলতেছি, ফাল্গুন তো মাস, হ্যাঁ সরি ফাল্গুন তো মাস, তো বসন্ত শুরু হয়েছে, বৈশাখ মাস যখন শুরু হবে তখন দেখবেন যে ঝড় হইতেছে, কালো বৈশাখী হয়েছে, তখন দেখবেন যে এরকম বাতাস ধাক্কা দিয়ে বৃষ্টিকে এরকম করে বাঁকাই দিচ্ছে, আসলেই কিন্তু বাঁকাই দিচ্ছে, ওইটা কিন্তু আসলেই বেঁকে যাচ্ছে। ঠিক আছে, ওকে,
চমৎকার চমৎকার চমৎকার। সো ওইটা কিন্তু বৃষ্টির প্রকৃত বেগ না, ওইটা কিন্তু বৃষ্টির আসলে রিয়েল ভেলোসিটি। এবং সেই জিনিসটা হচ্ছে গিয়ে এই দেখেন, এটা এখানে হচ্ছে যে দেখেন বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করতে বলছে না, বৃষ্টির প্রকৃত বেগ এদিকে বেঁকে গেছে না। তো তখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা তো জানি বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ে, এখানে কেন হচ্ছে গিয়ে ভাইয়া বৃষ্টি বেঁকে যাচ্ছে, বৃষ্টির কি সমস্যা, ও কেন পড়তেছে না সোজা? ও কেন পড়তেছে না? কারণ ওকে বাতাস এসে বাঁকাই দিছে, বাতাস এসে বলছে বাবা তুমি বেঁকে যাও, সে বেঁকে গেছে। বাতাসের কথা বৃষ্টি ওঠে এবং বসে। তো আপনারা যদি কেউ বৃষ্টিকে পছন্দ করেন, নিজের নাম বাতাস করে ফেলেন ইনশাল্লাহ। কথা না বলি এ ব্যাপারে। এনিওয়েজ, পরবর্তী অঙ্কে চলে যাই, পরবর্তী অঙ্কে চলে যাই, পরবর্তী অঙ্কে চলে যাই। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে প্লিজ জানাবেন কমেন্ট করে, জুবাইর ভাই আমাকে অবশ্যই অ্যাসিস্ট করবেন ইনশাল্লাহ। সো এবার জি আমরা নদী নৌকার একটা অঙ্ক করব। জুবাইর ভাইয়া, কেউ কি কোনো কিছু বলছে? জি না ভাইয়া, সবকিছুই অল ক্লিয়ার এবং সবাই আপনার এই বৃষ্টির যে এক্সপ্লেনেশনটা এটা খুবই পছন্দ করতেছে। আপনি ভাইয়া চমৎকার, প্লিজ কন্টিনিউ। কন্টিনিউ করবো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপর নদী নৌকার একটা অঙ্ক করছি, নদী নৌকার একটা অঙ্ক করছি। আমি একটু এখন অঙ্কগুলোকে একটু টান দিব, আমার হাতে বেশি হলে খুব বেশি হলে আধা ঘন্টা সময় আছে। সো আধা ঘন্টা সময়ের মধ্যে অনেকগুলো অঙ্ক কভার করতে হবে, সো একটু সাথে থাকেন। হ্যাঁ, দেখেন বলা হচ্ছে একজন চোর একটি নদীর এক পারে দাঁড়িয়ে, একজন চোর একটি নদীর এক পারে দাঁড়িয়ে ঠিক অপর পারে একটি পুলিশের নৌকা দেখতে পেয়ে সমবেগে নদীর পার বরাবর স্রোতের দিকে দৌড়াতে আরম্ভ করলো। বিশাল কথা বলছে, আমি আবার বলছি। একজন চোর একটি নদীর এক পারে দাঁড়িয়ে ঠিক অপর পারে একটা পুলিশের নৌকা দেখতে পেয়ে সমবেগে নদীর পার বরাবর স্রোতের দিকে দৌড়াতে আরম্ভ করলো। খুব ভালো কথা। আমরা তাহলে চিত্র আঁকি, আমরা তাহলে চিত্র আঁকি, তাহলে হয়তো বা আমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। চিত্র ছাড়া কথা বললে আমাদের, কারণ অনেক বড় অঙ্ক, চিত্র দিয়ে কথা বলবো। So, ধরে নিচ্ছি এই হচ্ছে নদীর এক পার, এই হচ্ছে নদীর এক পার। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কিন্তু এখানে সর্বসুখ না, এখানে পুলিশ যেহেতু, তো পুলিশের কাছে নিশ্চয়ই চোর সুখ পাবে না, তাকে তো ধরে জেলে ঢুকাই দিবে। তো এখানে একটা রিভার্স ঘটনা করতেছে। এনিওয়েজ, তো এই হচ্ছে চোর। আমাকে বলছে নদীর এক পারে দাঁড়িয়ে চোর ঠিক অপর পারে পুলিশের নৌকা দেখছে। তো এটা হচ্ছে চোর, থিফ, এটা হচ্ছে গিয়ে পুলিশ। ঠিক আছে, ধরেন যে আপনারা দেখছেন না, একটা মুভি ছিল অনেক আগে অভিষেক বচ্চনের, ধুম, ধরেন ধুম, ঠিক আছে, এরকম একটা মুভি। এনিওয়েজ, তো এই হচ্ছে গিয়ে আমাদের চোর, এই হচ্ছে গিয়ে আমাদের পুলিশের নৌকা। খুব ভালো কথা। পুলিশের নৌকা পেয়ে আমাদের চোর ভদ্রলোক কি করেছে? সমবেগে নদীর পার বরাবর স্রোতের দিকে দৌড়াতে আরম্ভ করলো। খুব ভালো কথা। স্রোত কোন দিকে যাচ্ছে? ধরে নিচ্ছি স্রোত এক্স অক্ষের ডান দিকে যাচ্ছে, ধরে নিচ্ছি স্রোত এক্স অক্ষের ডান দিকে যাচ্ছে, এবং চোর সেও স্রোত সমবেগে স্রোতের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। তাহলে চোরও হচ্ছে গিয়ে ভিটি ভেলোসিটি নিয়ে, ধরে নিচ্ছি চোর ভিটি ভেলোসিটি নিয়ে হচ্ছে গিয়ে ডান দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ভাইয়া তো চোরকে ধরতে চাই না এখানে, দেখা যাক পুলিশ ধরতে পারে কিনা। এনিওয়েজ, সো ভিটি নিয়ে আগাচ্ছে। এরপর কি বলছে? ঠিক একই সময়ে পুলিশের নৌকাটিও স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে। তো স্রোতে এই যে এখানে একটা চিহ্ন ভুদাই চলে আসছে, এই চিহ্নটাকে দেখেন না। ঠিক আছে, আমি এক কাজ করি, এই চিহ্নটাকে মুছে দেই। এই হচ্ছে গিয়ে আর মুছে গেছে। আচ্ছা, হচ্ছে, আমি তো দেখতেই পাচ্ছি না এখন আমার, এই তো সাদা। আরে আমার কাছে ফ্লুইডও আছে। চমৎকার, দেখছেন স্লাইডে ক্লাস নেওয়ার জন্য বেস্ট, বুঝছেন যে ফ্লুইডও আছে। এনিওয়েজ, সো এখন বলা হয়েছে যে 30 ডিগ্রি কোণে 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। সো 30 ডিগ্রি কোন দিকে হবে? এই দিকটা হচ্ছে 30 ডিগ্রি। স্রোতের দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করেছে। খুব ভালো কথা। স্রোতের বেগের মান বলেছে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, স্রোতের বেগের মান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আমার কাছে প্রশ্ন করে, বলা হচ্ছে, যদি কিছুক্ষণ পর পুলিশ চোরটিকে ধরে ফেলে, তো চোরের জন্য ব্যাড লাক, ধরে ফেলছে। যদি কিছুক্ষণ পর পুলিশ চোরটিকে ধরে ফেলে, তাহলে হচ্ছে গিয়ে চোর কত সমবেগে দৌড়াতে আরম্ভ করেছিল? চোর কত সমবেগে দৌড়াতে আরম্ভ করেছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করেছেন। ঠিক আছে, আচ্ছা, চমৎকার চমৎকার চমৎকার। এবার আপনারা দেখেন আমরা আসলে কিভাবে অঙ্কটাকে সলভ করবো। যেহেতু খেয়াল করছেন যে ইয়ের বেগ, চোরের বেগ এক্স অক্ষ বরাবর, চোরের বেগ কোন অক্ষ বরাবর? একদম সিম্পলি বললে চোরের বেগ হচ্ছে এক্স অক্ষ বরাবর বা এক্স এক্সিস বরাবর। সুতরাং আমরা আমাদের এই অঙ্কে সামেশন অফ ভি এক্স নিয়ে কথা বলবো। সামেশন অফ ভি এক্স কি? এক্স অক্ষ বরাবর সকল বেগের সমষ্টি, এক্স অক্ষ বরাবর সকল বেগের সমষ্টি, সকল বেগের সমষ্টি। তার কারণ কি? কেন শুধুমাত্র ভিএক্স নিয়ে কথা বলবো? কারণ আমাকে বলা হয়েছে চোর কত সমবেগে দৌড়াতে আরম্ভ করেছিল জানতে চাইছে। তো চোর কোন দিকে দৌড়াইছে? শুধুমাত্র এক্স অক্ষ বরাবর দৌড়াইছে। সুতরাং এক্স অক্ষ বরাবর অন্য কোনো বেগ নিয়ে আমার হচ্ছে গিয়ে কথা বলার কোনো দরকার নাই। ঠিক আছে, কোনো কথা বলার দরকার নাই। ওকে,
চমৎকার। সো আমরা তাহলে এক্স অক্ষ বরাবর সকল বেগের অঙ্ক নিয়ে কাজ করব। এখন ঘটনা হচ্ছে এক্স অক্ষ বরাবর কয়টা বেগ আছে দেখি। এক্স অক্ষ বরাবর স্রোতের বেগ আছে, দেখতেই পাচ্ছেন, বলা হচ্ছে স্রোতের বেগের মান 5 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোত যেদিকে কাজ করছে সেই দিকেই হচ্ছে গিয়ে চোর দৌড়াইছে, সেই দিকেই হচ্ছে গিয়ে চোর দৌড়াইছে, তাই না? সো দিস ইজ ওয়াই আমরা বলবো চোরের বেগটা ভিটি, সে হচ্ছে সরি 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 এক্স অক্ষ বরাবর কয়টা ভেলোসিটি আছে, প্রথমে আছে ভিটি, চোরের নিজস্ব বেগ, তারপর আছে হচ্ছে স্রোতের বেগ 5, এবং এই যে 3 কিলোমিটার পার আওয়ার বেগ আছে, সেই 3 কিলোমিটার পার আওয়ার বেগের দুটি উপাংশ, 3 কিলোমিটার পার আওয়ার বেগের দুটি উপাংশ, একটা হবে 3 সাইন 30, আর একটা হবে 3 কস 30, আর একটা হবে 3 কস 30। কেন? বিকজ এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটাকেও আপনাকে 30 ডিগ্রি বলতে হবে, অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ বলে, ঠিক আছে? সো 3 কস 30 ডিগ্রিও হচ্ছে গিয়ে আমাদের জন্য এক্স অক্ষ বরাবর একটা বেগ, ঠিক আছে? এখন আপনারা এতটুকু কি বুঝতে পারছেন? আমি যদি পরের স্লাইডে চলে যাই তাহলে হয়তো আমার জন্য বোঝাতে একটু ইজিয়ার হবে, যে এই ছিল আমাদের 1 পার, এই ছিল 2 পার, এই ছিল চোর, এই ছিল পুলিশের নৌকা, এই চোর দৌড়াইছে সামনের দিকে এক্স অক্ষ বরাবর, এটা ভিটি, এটা 5 কিলোমিটার পার আওয়ার, এবং আমাদের যে পুলিশ, সেই পুলিশ রওনা করছে এইখান থেকে। তো আপনারা বুঝতে পারছেন এই পুলিশ এবং চোর দুইজনই টি ইকুয়ালস টু 0 তে, অর্থাৎ একই সাথে রওনা শুরু করছে। কেন একই সাথে বলতেছি? দেখেন, ঠিক একই সময়ে চোর যখন দৌড়াতে আরম্ভ করেছে, ঠিক একই সময়ে পুলিশের নৌকাটিও স্রোতের সাথে যাওয়া শুরু করছে। তাহলে টি ইকুয়াল টু 0, দুজনের জন্য গতিকাল শুরুর ঘটনা একই, দুটি একই সাথে হচ্ছে গিয়ে যাওয়া শুরু করছে। এবং যেহেতু বলছে কিছুক্ষণ পর পুলিশ চোরটিকে ধরে ফেলে, তার মানে এই দুইজন, ধরে নিচ্ছি টি ইকুয়াল টু টি সেকেন্ড সময় পরে এই বিন্দুতে মিলিত হয়েছে। পুলিশের নৌকা এখানে আসছে এবং আমাদের চোর ভাইয়া সেও হচ্ছে এখানে আসছে, ঠিক আছে? দুইজনে একই সময় এখানে আসছে, মিলিত হয়েছে, ঠিক আছে? আমরা তাহলে বলতে পারি না যে এই রেফারেন্স ফ্রেম বা এই কাঠামোতে সামেশন অফ ভিএক্স এটাই হচ্ছে আসলে চোরের ভেলোসিটি? কেন বলতেছি? কারণ ব্যাপারটা বুঝেন, আমাদের এই যে নৌকার বেগ এক্স অক্ষ বরাবর যা, আর চোরের বেগ এক্স অক্ষ বরাবর যা, এই দুইটা যদি সমান না হয়, কখনোই এই পুলিশ চোরকে ধরতে পারবে না। কেন ধরতে পারবে না? কারণ পুলিশের বেগের ভূমি উপাংশ এবং যখন চোরের বেগের মান দুটো একই দিকে একই মানে আছে, তার মানে আমি সেটাকে বলতে পারবো সমান বেগ। তার মানে এইটা হচ্ছে গিয়ে বলতে পারবো সমান বেগ, এটা সমান বেগ। এটা কার সমান বেগ? চোরের বেগের সমান বেগ হচ্ছে গিয়ে আমাদের পুলিশের নৌকার বেগ হতে হবে। কারণ যদি পুলিশের নৌকার বেগ বেশি হয়, যদি এটা চিন্তা করেন যে সামেশন অফ ভিএক্স যদি ভিটি এর থেকে বেশি হয়, তাহলে পুলিশ আগে গিয়ে পৌঁছায় যাবে। আর পুলিশ আগে গিয়ে পৌঁছে গেলে চোর তো পিছনে উল্টা দিকে দৌড় দিবে, ডানে বামে দৌড় দিবে, চোর ধরতে পারবে না। আর যদি পুলিশ পরে পৌঁছায়, এই বিন্দুটাকে চোর আগে আগে ক্রস করে চলে গেছে, অর্থাৎ চোরের বেগ যদি পুলিশের বেগের থেকে বেশি হয়, তাহলে তো চোর পালাই গেল, চোর তো জীবনেও ধরতে পারবে না, ঠিক আছে? তো এই জিনিসটা যদি হচ্ছে গিয়ে এরকম হয়, ঠিক আছে, অবশ্যই আবারও বলতেছি যে এই যে পুরো সিনারিওতে আমরা বলেছি এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ নিয়ে আমরা কাজ করব, এবং এখানে এক্স অক্ষ বরাবর তিনটা বেগ আছে। একটা হচ্ছে চোরের বেগ ভিটি, এটা এক্স অক্ষ বরাবর যে বেগগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। এক্স অক্ষ বরাবর ভিটি, চোরের বেগ এক্স অক্ষ বরাবর দেখতে পাচ্ছেন। আবার যে স্রোতের বেগ, সেটাও এক্স অক্ষ বরাবর, স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, সেটাও এক্স অক্ষ বরাবর। এবং নৌকার বেগের যে ভূমি উপাংশ 3 cos 30, এটাও এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? সো এই দুটো বেগ মিলে, এই দুটো বেগের যে লব্ধি, সেই লব্ধি সমান হইতে হবে ভিটি। কারণ স্রোতের বেগ তো এখানে পুলিশকে নৌকাকে হেল্প করবে। পুলিশের নৌকার যে লব্ধি বেগ সামেশন অফ ভিএক্স, সেটা কত? সেটা হচ্ছে 3 cos 30 প্লাস 5। কারণ এই যে নৌকা আছে, সেই নৌকার উপর আপনার স্রোতের বেগও কাজ করতেছে 5, আবার এই পুলিশের বেগের ভূমি উপাংশ 3, দুইজনই কাজ করতেছে। ওটা মিলে হচ্ছে গিয়ে এই যে ভিএক্স এর লব্ধি বের করা যাবে 3 cos 30 প্লাস 5। পুলিশের এই নৌকার বেগ যদি চোরের বেগের সমান হয়, তাহলেই কেবলমাত্র চোর হচ্ছে গিয়ে পুলিশ দ্বারা আক্রান্ত হবে, তাহলেই হচ্ছে গিয়ে চোর দ্বারা আক্রান্ত হবে। না ভাইয়া, ক্যান্সেল হবে না। ক্যান্সেল কেন হবে না? কারণ পুলিশের বেগ 3 cos 30 যেদিকে আছে, নৌকার বেগ একই দিকে আছে। নৌকার বেগ যেদিকে আছে, স্রোতের বেগ একই দিকে আছে। দুটো বেগ যদি একই দিকে থাকে, পরস্পরকে ক্যান্সেল আউট করে না। দুটো ভেক্টর যদি একই দিকে থাকে, পরস্পরকে ক্যান্সেল আউট করে না। তাদের যোগফল স্বাভাবিক বীজগণিতের নিয়মে পি প্লাস কিউ, ভেক্টরের ম্যাক্সিমাম লব্ধি, পড়েছেন আপনারা লব্ধি সামন্তরিক সূত্রে, ঠিক আছে? তো সেই অনুযায়ী হচ্ছে গিয়ে কিন্তু ক্যালকুলেশন হবে, সেই অনুযায়ী
কিন্তু ক্যালকুলেশন হবে, ঠিক আছে? ওকে, সো এই অনুযায়ী হচ্ছে গিয়ে আমরা চিন্তা করব, কারণ চোরের বেগের সমান কেন হতে হবে? কারণ হচ্ছে গিয়ে যদি চোরের বেগের সমান পুলিশের নৌকার বেগ না হয়, চোরের বেগ এবং পুলিশের বেগ সমান যদি না হয়, চোরের বেগ ইকুয়ালস টু পুলিশের নৌকার বেগ যদি না হয়, তাহলে কখনোই এই পুলিশ চোরকে ধরতে পারবে না। যেহেতু প্রশ্ন করেছে যে চোরকে ধরে ফেলেছে, তাহলে হচ্ছে গিয়ে বেগ কত, সেই অনুযায়ী আমরা চিন্তা করেছি, ঠিক আছে? অপোজিট হলে ক্যান্সেল হতো, কিন্তু এখানে যেহেতু অপোজিট না, সো ক্যান্সেল হবে না, ঠিক আছে? এনিওয়েজ, আশা করি হচ্ছে গিয়ে বুঝতে পারছেন। একবার যদি অঙ্কটা করেন, আমি একবার তাও সামারি করে দিচ্ছি আপনাদের জন্য, ঠিক আছে? সামারিটা কিরকম? এই হচ্ছে গিয়ে আমি এই সামারির জন্য এই পেজটাকে আবার এই পেজের নিচের যে খালি অংশটুকু সেটুকুকে ব্যবহার করছি। একটু দেখেন, এই হচ্ছে গিয়ে আমাদের নৌকার একটা নদী আছে। নদীতে ধরেন 5 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত আছে এবং নদীর এই প্রান্ত থেকে একটা বিন্দুতে একটা নৌকা আছে। সেই নৌকার বেগ 3 কিলোমিটার, এই মানটা হচ্ছে 30। সো এই নৌকার ভূমি উপাংশ হচ্ছে গিয়ে বেগের ভূমি উপাংশ 3 cos 30। তাহলে এই ভেক্টর, এই যে নৌকার উপর দেখেন দুটো বেগ কাজ করতেছে, আমি এক এক করে বলছি। এই নৌকার উপর শুধুমাত্র পুলিশের কথা চিন্তা করেন, পুলিশের এই নৌকার উপর দুটো বেগ কাজ করতেছে। এক হচ্ছে স্রোতের বেগ এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, এক হচ্ছে নৌকার নিজস্ব বেগ 3 cos 30, সেটাও এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর। এটা যেদিকে আছে এটাও সেদিকে আছে। সুতরাং আমি বলবো পুলিশের নৌকার যে ভেলোসিটি, দ্য ভেলোসিটি অফ দ্য বোট, পুলিশের নৌকার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি কত? 5 প্লাস 3 cos 30, 5 প্লাস 3 cos 30। এটা হচ্ছে স্রোতের সাহায্য নিয়ে পুলিশ আগাচ্ছে, এটা হচ্ছে স্রোতের সাহায্য নিয়ে পুলিশ আগাচ্ছে, স্রোতের সাহায্য নিয়ে পুলিশ আগাচ্ছে। আর এই পাশে চোর নিজের পায়ের সাহায্যে আগাচ্ছে। এই পাশে যে চোর, চোর তো নদীতে নাই, চোর নিজের পায়ের সাহায্যে দৌড় দিচ্ছে। সেই চোরের ভেলোসিটি হচ্ছে ভিটি, সেই চোরের ভেলোসিটি হচ্ছে ভিটি। সো পুলিশের বেগের যে এক্স অক্ষের উপাংশ, পুলিশের বেগের যে এক্স অক্ষের উপাংশ, সেটা যদি হচ্ছে গিয়ে চোরের বেগের সমান হয়, সমান ভেক্টর হয়, সমান ভেক্টর হয়। কারণ কি? এটাও এক্স অক্ষ বরাবর, এটাও এক্স অক্ষ বরাবর, দুটো যদি সমান ভেক্টর হয়, তাহলেই কেবলমাত্র বলতে পারবো পুলিশ নদীর প্রস্থ পার করছে এবং সেই প্রস্থ বরাবর পার করার পাশাপাশি পুলিশ পার বরাবর সামনেও আগাচ্ছে। পুলিশের বেগটা যেহেতু দ্বিমাত্রিক, তার 3 sin 30 বেগ দিয়ে পুলিশ এই পার থেকে ওই পারে যাবে, কিন্তু এক্স অক্ষের এ বিন্দু থেকে বি বিন্দু বরাবর চোর ধরেন এ বিন্দুতে আছে, পৌঁছাইছে বি বিন্দুতে, যখন পুলিশ তাকে ধরছে, এই সিচুয়েশনে, এই সিনারিওতে ধরার জন্য দুজনেরই এক্স অক্ষ বরাবর ভেক্টর সমষ্টি সমান হইতে হবে। সেটার উপর বেস করে আমরা এই ইকুয়েশনটাকে বলছি, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে বলছি। এনিওয়েজ, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এর পরের যে অঙ্কটি আছে, এই অঙ্কটা আমি হচ্ছে গিয়ে আপনাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে? এই অঙ্কটা আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব। না পারলে এতদিন পর্যন্ত আমরা যেই যেই হোমওয়ার্ক দিয়েছি সবগুলো হোমওয়ার্কের সলিউশন কোনো না কোনো ভাবে আমি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব, অথবা অনেকেই আপনাদের মধ্যে হোমওয়ার্কের সলিউশন করতে পেরেছেন এবং তারা কিন্তু গ্রুপে পোস্ট করেছেন। সো একটু কষ্ট করে সেই পোস্টগুলো দেখলেও কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারবেন, এই অঙ্কটা করতে পারবেন। হোমওয়ার্ক থেকে গেল, অথবা প্রবলেম সলভিং ক্লাসে আমি এটা সলভ করে দেব আপনাদের জন্য, ঠিক আছে? এটা সলিউশন আপাতত করছি না। এরপর ওয়াই এক্সিস কি হবে ভাইয়া? ওয়াই এক্সিসে কিছু হবে না আপাতত, ওই ওই অঙ্কে আমাদের ওয়াই এক্সিস দরকার নাই। এবার দেখেন, আমার কাছে বলছে প্রশ্ন, দেখেন এই অঙ্কটা, দেখেন নতুন ডট গুণফলের অঙ্ক। সো আমরা দেখি, বলা হচ্ছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলা হচ্ছে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলা হচ্ছে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। আমরা চিত্র আঁকি, একদম চোখ বন্ধ করে আগে চিত্র আঁকি। ধরে নিচ্ছি এই হচ্ছে, এই এ ভেক্টর কত? 3i মাইনাস জে প্লাস 3k, এবং ধরে নিচ্ছি আমাদের কাছে যে বি ভেক্টরটি আছে সে হচ্ছে এই বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের জন্য বি ভেক্টর। হ্যাঁ, সো ধরে নেন থিটা কোণে আছে, ধরে নেন থিটা কোণে আছে, এবং বি ভেক্টরের উপাংশগুলো বলা আছে i মাইনাস 4j, i মাইনাস 4j প্লাস 2k ধরে নিলাম। আমাকে বলেছে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, এ বরাবর যদি বি এর লম্ব অভিক্ষেপ, ভাই প্রশ্ন তোলার কোনো কারণ নাই, আমি ইনশাল্লাহ আজকের ক্লাস শেষে হোমওয়ার্কের একটা পিডিএফ ফাইল দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফ ফাইল দিয়ে দিব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা,
সো এই বি বিন্দু থেকে যদি আমরা এর উপর লম্বভাবে আলো ফেলি, আমরা বলেছি এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, যার বরাবর লম্ব অভিক্ষেপ বের করতে বলেছে তার উপর আলো ফেলবো। কার উপর? এ বরাবর বলেছে না, সো এর উপর আলো পড়তেছে, এর উপর আলো পড়তেছে, এবং বি এর লম্ব অভিক্ষেপ যেহেতু নির্ণয় করতে বলেছে, এই অংশটুকু হচ্ছে গিয়ে আমাদের বি এর লম্ব অভিক্ষেপ, which will be b cos theta, which will be b cos theta। আমাদের কাছে b cos theta এর মান জানতে চেয়েছে। আমরা সবাই জানি a ডট b ইকুয়ালস টু হচ্ছে ab cos theta। সো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে বলতে পারি যে b cos theta এর মান ইকুয়ালস টু হচ্ছে গিয়ে a ডট b ডিভাইডেড বাই a ডট b ডিভাইডেড বাই a। ঠিক আছে? আচ্ছা, অভিক্ষেপ ইংলিশ হচ্ছে ভাইয়া প্রজেকশন, ভার্টিক্যাল প্রজেকশন। লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল প্রজেকশন বা পারপেন্ডিকুলার প্রজেকশন, সেটাকে আমরা লম্ব অভিক্ষেপ বলি। ঠিক আছে? প্রজেকশন বা ছায়া যে অংশটুকু, অভিক্ষেপ মানে আসলে ছায়া, আর ছায়া মানে হচ্ছে প্রজেকশন। ঠিক আছে? লম্ব অভিক্ষেপ, এর মধ্যে অভিক্ষেপ মানে হচ্ছে প্রজেকশন। রিয়েলি সরি, আপনারা অনেকে ইংলিশ ভার্সনে আছেন ভাইয়া, আপনাদের জন্য আমি ইনশাল্লাহ এর পরের সপ্তাহ থেকে কোয়েশ্চেন গুলো ইংরেজিতে আনার অবশ্যই চেষ্টা করবো। প্লিজ এই ব্যাপারটা আমাকে একটু সময় দেন, একটু আমাকে প্লিজ। অর্থগোনাল প্রজেকশন, ইয়েস, সিয়াম ভাইয়া আমাকে বলেছেন অর্থগোনাল প্রজেকশন, ইয়েস অর্থগোনাল প্রজেকশন। সো এখান থেকে আপনারা কিন্তু বি cos theta মান বের করতে পারবেন। এ ডট বি এর জন্য আমরা মান বের করতে পারবো, সূত্র একটু আগে দেখিয়ে এসেছি। সো এ ডট বি এবং এ এর মান, এ ডট বি এর মান কত হয়? 3 1 3, মাইনাসে মাইনাসে প্লাস 4 এবং 3 দুগুণে 6, সো হচ্ছে গিয়ে 13। এ ডট বি এর মান হচ্ছে গিয়ে বেসিক্যালি 13, এবং এ এর মান কত? এর মান হচ্ছে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে 9 আর 9 18 এবং 1 19। তাহলে আমি বোধহয় বলতে পারি, বোধহয়, আমি শিওর না, আমাকে একটু দেখান তো ভাইয়া যে বি cos theta এর মান কি এরকম আসে কিনা, যে 13 ডিভাইডেড বাই রুট ওভার 19 এরকম হওয়ার কথা। 13 ডিভাইডেড বাই রুট ওভার, চমৎকার, জাহিদ হাসান জিম ভাই একটা দেখেছি। এবং অনেকে আমাকে 2.39 বলেছেন, অনেকে আমাকে অ্যান্সার বলছেন। ঠিক আছে ভাইয়া, এমন কি হতে পারে চোর কম বেগে দৌড়াইছে? না ভাইয়া, ওটাও হতে পারে না, কারণ আমি হচ্ছে গিয়ে এরকম কোন সিনারিও ওখানে দেই নাই। ঠিক আছে? এরকম কোন সিনারিও ওখানে দেই নাই। আচ্ছা, সো বি cos theta এর মান আপনারা বুঝতে পারছেন অবশ্যই। চমৎকার চমৎকার চমৎকার। জিহাদ রহমান ভাইয়া, প্রচুর নেটওয়ার্ক ভাইয়া, নেটওয়ার্কে তো সমস্যা হবে, কিছু করার নাই। রেকর্ডেড ভিডিওতে একটু দেখে নিন, কষ্ট করে রেকর্ডেড ভিডিওতে একটু দেখে নিন। ঠিক আছে? আমি খুবই দুঃখিত, নেট প্রবলেমের জন্য আসলে এরকম হচ্ছে, খুবই খুবই দুঃখিত। ঠিক আছে? একটু শেষ করলে ভালো হয়। মিতুল ভাইয়া একটু ধৈর্য ধরেন, আমি শেষ করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে গিয়ে অনেক সময় লাগছে, একটু ধৈর্য ধরেন প্লিজ। ঠিক আছে? এবার বলছে এ এর মান কত হলে এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে। ওয়েল, এটা খুবই সিম্পল একটা ম্যাথ। এ ডট বি যদি পরস্পর লম্ব হয়, যেহেতু বলছে পরস্পর লম্ব হবে, তার মানে এ ডট বি এর মান 0, এবং এ ডট বি যদি করি আমরা, তাহলে এ আই minus 2j plus k dot 2ai plus aj minus 4k equals to 0। ঠিক আছে? এই গুণটা করেন, বাম পক্ষে a ছাড়া যেমন আমি বলতে পারি 2a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা আপনারা বহুপদীর সূত্র থেকে সমাধান করতেই পারবেন। সমাধান করলে দেখবেন এর দুটো মান আসবে, দুটো মানই গ্রহণযোগ্য যদি হয়, দুটো মানকে নিয়ে আপনারা অ্যান্সার বলে দিবেন যে এ এর মান এত এবং এত হলে ইনশাল্লাহ আমরা ইয়ে করতে পারবো, কি বলে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, এই কথাটা বলে ফেলতে পারবো কিন্তু ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, লম্ব অভিক্ষেপের কোনো ইউনিট আছে নাকি ভাইয়া? লম্ব অভিক্ষেপের যেহেতু এই ক্ষেত্রে এ এর কোনো মান দেওয়া নাই, বি এর কোনো মান দেওয়া নাই, সো লম্ব অভিক্ষেপে মানে ইউনিট দেওয়া নাই, সো আমরা এখানে লম্ব অভিক্ষেপকে কোনো ইউনিট ছাড়াই এক্সপ্রেস করবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, পারবেন এটা ভাইয়া? চমৎকার, কোনো সমস্যা নাই। এই অঙ্কটাও হচ্ছে গিয়ে আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব, এটা আপনারা পারবেন আশা করি। ঠিক আছে? হোমওয়ার্ক গুলো আমি লাস্টে আপনাদেরকে দিয়ে দিব। এখানেও লম্ব অভিক্ষেপের মান বের করতে বলেছে, এটাও আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব। অনেকগুলো আছে অঙ্ক এরকম হোমওয়ার্ক দেওয়ার মতো। সো আমি একবার হচ্ছে গিয়ে একটা ভেক্টর গুণফলের অঙ্কে চলে যাই। যেমন এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে এ এবং বি দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এ এর মান কত হবে? সো আমরা a ক্রস b ইকুয়ালস টু 0 পাবো। a ক্রস b এর যে মানটা হবে, সেই মানটা 0 লাগবে। এখন a ক্রস b এর মান বের করার জন্য আমরা একটা সূত্র দেখিয়েছি, সেই সূত্র অনুযায়ী কাজ করতে পারেন, অথবা আমরা একটা নির্ণায়ক গঠন করতে পারি, i j k হিসেবে একটা নির্ণায়ক গঠন করতে পারি। 5 2 -3 ডিটারমিনেন্ট আর কি, ডিটারমিনেন্ট গঠন করতে পারি 15 a
-9। এই মানগুলো যদি বসান তাহলে আপনি এখানে একটা ভেক্টর পেয়ে যাবেন। সেই ভেক্টরের মান যদি শূন্য আসে আপনি কিন্তু বলে ফেলতে পারেন যে ঠিক আছে ভাইয়া, যে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে? a ক্রস b ইকুয়ালস টু 0 হলেই তো সমান্তরাল হয়। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো এটাও কিন্তু ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। a এর মান 2 1 বলেছেন, 4 2 বলেছেন। আচ্ছা আমি শিওর না কোনটা হবে, যেকোনো একটা অবশ্যই হবে। ঠিক আছে? আর এখান থেকে a এর মান অনেকে অনেক রকম মান বলছেন ভাইয়া। অনেকে অনেক রকম মান বলছেন। সো একটু দেখেন যে ভাইয়া আসলে কিরকম মানে কি হয়। ঠিক আছে? আমি আসলে জানি না কোনটা হবে, বাট দেখেন। ঠিক আছে? এই অঙ্কটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সামান্তরিকের বাহুদ্বয়। বেসিক্যালি ভেক্টর গুণফল এবং ডট গুণফলের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু স্ট্রেইট কাট, খুবই স্বাভাবিক এবং সিম্পল প্রবলেম। ঠিক আছে? এগুলো নিয়ে আসলে আমি আপনাদেরকে দেখেন এখানে অনেকগুলো অঙ্ক আছে আমার কাছে, 61টা 62টা স্লাইড। প্রতিটা যেগুলো অঙ্ক করিয়েছি সেগুলো বাদে বাকি সবগুলোই আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো একটু করে দিয়েন, একটু করে দিয়েন। ভেক্টর চ্যাপ্টারটা আজকে শেষ করে ফেলছি আমরা। একদিন কোনো না কোনো সময় নিয়ে একটা প্রবলেম সলভিং ক্লাস রাখবো। সেখানে আমি আপনাদেরকে বোর্ড প্রশ্নের সমাধানও করাবো। সেখানে আমি আপনাদেরকে ২-১টা, খুব বেশি কঠিন না, ২-১টা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন ইনশাআল্লাহ সলভ করাবো। টেনশন নিয়েন না। সময় পেলে অবশ্যই করাবো সেগুলো আমরা। ঠিক আছে? আমি এই ডেটটা আগামী সপ্তাহে পড়বে। কবে পড়বে সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা গ্রুপে কমিউনিকেট করে দিব। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখছি। আজকে এই পর্যন্তই রাখছি। সো ইনশাআল্লাহ পারবেন আশা করি সবকিছুই। অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য। আর আপনাদের যদি তেমন কোনো প্রশ্ন না থাকে, আমি আজকে সৈয়দ আল লাহিয়ান এখানেই সাইন অফ করছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নিবেন। ঠিক আছে? নিজেদের যত্ন নিবেন। এই কয়টা দিন একটু কষ্ট করে ভালো থাকার চেষ্টা করুন। জুবাইর ভাইয়া, আপনি কি ভাইয়া, আছেন? জি আছি। আচ্ছা, তাহলে আপনি ডাইভারজেন্স জি। এবং ক্যালকুলাস নিয়ে অনেকে প্রশ্ন করছে, এই দুটো টপিক কি করানো যায় কিনা আপনি ভাইয়া বলেছেন। ভেক্টর ক্যালকুলাস, হ্যাঁ এগুলো তাহলে হচ্ছে কি যেটা করব, যেহেতু সিলেবাসে নাই তাই আমরা প্ল্যানে রাখিনি ভাবে, কিন্তু আপনাদের যদি পড়তে আগ্রহ থাকে, তারপর গতিবিদ্যারও কিছু জিনিসপত্র হয়তো বা সিলেবাসে নাই, যদি পড়তে আগ্রহ থাকে ইনশাল্লাহ এই প্রতিটা জিনিসই আমরা টিমের সাথে আলোচনা করে এক্সট্রা দিনগুলোতে, এক্সট্রা ক্লাসগুলোতে রাখবো। মিস দিব না ইনশাল্লাহ, এতটুকু আমি আপনাদেরকে বলবো, মিস দিব না। বাট পড়াবো, কখন পড়াবো সেই শিডিউলিংটা আপনাদেরকে আমরা সামনে দিয়ে দিব। ঠিক আছে? আগে যেটা আমার প্ল্যান, আমার পার্সোনাল টার্গেট, যে আপনাদের সিলেবাসে যা আছে সেগুলোকে ভালো করে সময় নিয়ে একটু কভার করি। এরপরে ইনশাআল্লাহ ফাঁকে ফাঁকে সময় পেলে এক্সট্রা ক্লাস হিসেবে আমরা এই কন্টেন্ট গুলো আপনাদের জন্য অবশ্যই ডিজাইন করব। ঠিক আছে? তো ভালো থাকবেন। আশা করি দ্যাট হচ্ছে গিয়ে দ্যাট ক্লিয়ারস এভরিথিং আপ, তাই না জুবাইর ভাইয়া? জি ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ এত সুন্দরভাবে ক্লাসটা নেওয়ার জন্য। বিশেষ করে আপনার এক্সাম্পল গুলো সবাই সবাই এইগুলোকে খুবই এপ্রিসিয়েট করতেছে। আশা করতেছি থ্যাংক সামনের ইউ, দিনে থ্যাংক আপনি ইউ। আরো বেস্ট মানে বেস্ট বেস্ট এক্সাম্পল গুলো পিক করবেন। চেষ্টা সবাই করব ভাইয়ার জন্য দোয়া রাখবা, আমাদের জন্য দোয়া রাখবা, আমাদের অবশ্যই। টিম যেন আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে যেন আমরা স্যাটিসফাই করতে পারি। এবং তোমরাও আশা করছি সামনের দিনগুলোর যে ক্লাসগুলো হবে সেগুলো তোমরা মনোযোগ দিয়ে করবা। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং অবশ্যই ক্লাসে আসার আগে বইটা একটু দেখে আসবা। সবার জন্য বেস্ট অফ লাক। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু এটা এটা আলাইকুম। এটা এটা ইম্পর্টেন্ট। সবগুলো ক্লাসের জন্য, শুধু আমার জন্য না, সবগুলো ক্লাসের জন্য আরকি। এনিওয়েজ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, স্টপ করে দিছি। চমৎকার।